আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা ক্লাসে আছো, আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করে জানাবে। আমি একটা রেসপন্স অপশন দিয়েছি, তোমরা ইয়েস বললে আমি বুঝবো যে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছো ভাইয়া অধ্যায়টা আগের থেকে পড়া না থাকলে কিছু হবে কিনা? কিছুই হবে না ভাইয়া। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু অ্যাট বেস্ট তোমার লাগবে আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লাসেই পড়া শিখাই দিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে। চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আর যে বলতেছো যে ভাইয়া ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তোমার নেট কানেকশনটা একটু চেক দিবা ভাইয়া। হ্যাঁ, অনেক সময় হয় কি আমাদের কানেকশনটা ভালো না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে ঠিক মতো শোনা যায় না বা দেখতেও একটু প্রবলেম হতে পারে। আজকের যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমরা সম্পূর্ণ চ্যাপ্টার একদিনে পড়বো না, আমরা আংশিক আলোচনা করব আজকে। হ্যাঁ, সো আমাদের আজকের যে টপিক সেটা সমন্বয় নিয়ন্ত্রণ। অনেক দিন পর্যন্ত এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, এই কারণে আমাদের এটা বেশ পড়া হয় নাই আর কি। কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু পড়তে হবে এবং খুবই খুবই ইন্টারেস্টিং কিছু কনসেপশন এখানে কাজ করে। মানে আমরা এই যে কথা বলতেছি, আমি কিভাবে কথা বলতেছি, হ্যাঁ, বা তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ, কিভাবে শুনতে পারতেছো, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ব্রেন রিলেটেড। আমরা এই যে পৃথিবীতে বেঁচে আছি, হ্যাঁ, অনেক কিছু কাজকর্ম যে করে যাচ্ছি আমাদেরকে পরিচালিত কিন্তু করতেছে আসলে আমাদের ব্রেন। এই ব্রেনটার কোন জায়গাটা কিভাবে কাজ করতেছে এবং আমরা কিভাবে বেঁচে আছি, ঠিক আছে, আমরা কেন সৃষ্টির সেরা জীব হইলাম, বাকিদেরকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারতেছি, সমস্ত কিছুর অ্যান্সার তোমরা আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমি যতটুকু পড়াবো ততটুকু হচ্ছে পড়লেই চলবে। ঠিক আছে, যতটুকু পড়াবো ততটুকু পড়লেই চলবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। সো আজকে আমরা টপিকের পড়াশোনা করব হলো স্নায়বিক সমন্বয়। সমন্বয় মানে তো তোমরা বুঝতেছো, এই যে আমি যে তোমাদেরকে কি পড়াইতে হবে, আমি কোন কথাটা বলতেছি, এটাও একটা সমন্বয়। তোমরা যে পড়াটা শুনতেছো এটাও একটা সমন্বয়। আমরা আজকে বেসিক্যালি পড়বো হচ্ছে স্নায়বিক সমন্বয়, কারণ আমাদের সমন্বয় হতে পারে দুই রকম, একটা স্নায়বিক সমন্বয়, একটা রাসায়নিক সমন্বয়। ঠিক আছে, তাহলে এই স্নায়বিক সমন্বয় মানে হচ্ছে কি, এখানে আমাদের স্নায়ুতন্ত্র সম্পর্কিত। ঠিক আছে, তাহলে আমাদের এই স্নায়বিক সমন্বয় সম্পর্কে আমরা যখন পড়বো তখন আমাদের একটা ধারণা নিতে হবে, সেই ধারণাটা সম্পর্কে হচ্ছে স্নায়ুতন্ত্র সম্পর্কে। স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তাহলে এই যে দেখো, আমরা একটা কথা বললাম এখানে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রটা আমাদের দেহে কিভাবে আসলো? তোমাদের মনে কি কখনো প্রশ্ন হয়েছে স্নায়ুতন্ত্র আমাদের দেহে কিভাবে আসলো? আমরা যেহেতু একটা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী, মানে ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, তাই না? তাহলে আমাদের ভ্রূণটার যখন ডেভেলপমেন্ট শুরু হয় ওই জায়গা থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমাদের ভ্রূণের তিনটা স্তর থাকে না? এখন তোমরা বলো তো তাহলে ভাই, এই যে আমাদের সমগ্র স্নায়ুতন্ত্র, এটা ভ্রূণের কোন স্তর থেকে আসছে? বলো, ভ্রূণের কোন স্তর থেকে আসছে এটা? মানে আমাদের যত সমগ্র স্নায়ুতন্ত্র যে আছে এটা ভ্রূণের কোন স্তর থেকে আসছে? কি মনে হয় তোমাদের? আমাদের তো ভ্রূণের তিনটা স্তর আছে, একটোডার্ম, মেজোডার্ম, আর একটা হলো কি এন্ডোডার্ম, তাই না? কোনটা থেকে আসছে? একটোডার্ম থেকে আসছে। ভেরি গুড। এটা মেজোডার্ম না এন্ডোডার্ম না? নরমালি আমাদের মনে এরকম চিন্তা ভাবনা হইতে পারে বা এরকম কনসেপশন হইতে পারে যে ভাই এটা তো বডির ভেতরের দিকে আছে, কারণ আমরা সাধারণত জানি যে জিনিসটা বডির ভেতরের দিকে আছে ওইটাকে আমরা বলে থাকি হচ্ছে যে এটা আমাদের, ওইটা হচ্ছে আমাদের কি বলে যে তোমার এটা এন্ডোডার্ম থেকে আসার কথা, কারণ ভ্রূণের মধ্যে সবচেয়ে ভেতরের স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্ম। ঠিক আছে, কিন্তু এখানে একটা মজার ইন্টারেস্টিং কাহিনী ঘটে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই ইন্টারেস্টিং কাহিনীটা। ধরো আমাদের যখন ভ্রূণীয় দশায় যখন মাত্র তিনটা স্তর আসে, ধরো এই যে প্রথম স্তরটা এটাকে বললাম এন্ডোডার্ম, মেজোডার্ম, এই যে ধরো এটাকে বললাম আমরা একটোডার্ম, এই যে তিনটা স্তর আমরা চিন্তা করলাম, বাইরের যেটা সেটাকে বললাম একটোডার্ম। এই যে আমাদের ভ্রূণটা না, এই ভ্রূণের মধ্যে আমরা একটা পরিবর্তন দেখতে পারবো সময়ের সাথে সাথে। কিরকম পরিবর্তন ভাইয়া? দেখো, এই যে এই জায়গাটাতে না একটা এরকম ভাঁজের সৃষ্টি হবে, এই জায়গাটাতে এরকম একটা ভাঁজের সৃষ্টি হবে। এই যে দেখো, ভেতরের দিকে ঢুকে গেল না জিনিসটা? এই যে এখানে যে জিনিসটা ভাঁজের সৃষ্টি হলো, যেটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এটা ভ্রূণীয় ডেভেলপমেন্ট। আমরা যখন মায়ের গর্ভে থাকি একদম ইনিশিয়াল কয়েক সপ্তাহ সময়ে, ওই সময়ে এটা এখানটাতে ঘটে যাচ্ছে। তো এই জায়গাটাতে পরবর্তীতে আমাদের এখানে, পরবর্তীতে আমরা যারা মেরুদণ্ডী প্রাণী, আমাদের এখানে নোটোকর্ড তৈরি হয়। তাহলে একটা জিনিস দেখো, এর চারদিকে নোটোকর্ড তৈরি হবে। নোটোকর্ডটা তো মেজোডার্ম থেকে সাধারণত তৈরি হয়, মেরুদণ্ড যেটা বলি।
কিন্তু এর ভেতরে হচ্ছে আমাদের এই অ্যাক্টোড্রামটা ভেতরে ঢুকে গেছে। তো একটা সময় দেখা যাবে কি এই অ্যাক্টোড্রামটা ভাঁজ হয়ে ভেতরে ঢুকে গেছে। ওই অ্যাক্টোড্রামটা যে ভাঁজ হয়ে ভেতরে ঢুকে গেল, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউরাল ক্যানেল। এটাকে আমরা ভ্রূণীয় দশায় বলে থাকি হচ্ছে নিউরাল ক্যানেল। তাহলে এই যে আমাদের ভ্রূণীয় দশায় যেটা হচ্ছে নিউরাল ক্যানেল তৈরি হলো, ভ্রূণীয় দশায় আমাদের যে জিনিসটা নিউরাল ক্যানেল তৈরি করলো, এই নিউরাল ক্যানেলটার মধ্যে আমরা পরবর্তীতে দেখব যে আমাদের ভ্রূণীয় ডেভেলপমেন্ট হইতে হইতে এটার যে অঙ্কীয় অংশ সেটা হচ্ছে স্ফীত হয়ে যায়, অঙ্কীয় অংশটা হচ্ছে স্ফীত হয়ে যায়। আর এটার যে মানে নিচের দিকের যে অংশটা থাকে এটা হলো লম্বায় বাড়ে, ঠিক আছে, মানে এটা হলো লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। এটা হলো অনুদৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, অনুদৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, অনুদৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো তো, যে অংশটা স্ফীত হয়েছে এই অংশটাকেই বলবো আমরা হচ্ছে মস্তিষ্ক, যে অংশটা স্ফীত হয়েছে এই অংশটাকে বলবো আমরা মস্তিষ্ক। আর যেটা অনুদৈর্ঘ্যে বাড়ছে এই অংশটাকে বলবো আমরা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি। এটাকে বলা হয় মেরুরজ্জু, এটাকে বলা হয় স্নায়ুরজ্জু, ঠিক আছে, এটাকেই বলা হয় নার্ভ কর্ড, একই কথা। তো আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলে থাকি স্পাইনাল কর্ড, মস্তিষ্ককে বলে থাকি আমরা হচ্ছে ব্রেইন। এবং আমরা যখন ব্রেইন না বলেও আমরা এটাকে আরো একটা নামে ডাকতে পারি, আমরা এটাকে বলতে পারি এনসেফালন, এনসেফালন, ঠিক আছে, এনসেফালন। তাহলে আমরা নিশ্চয়ই এই জিনিসটা শিখে নিলাম যে আমাদের যত স্নায়ুতন্ত্র আছে সমস্ত স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে কোন জায়গা থেকে, অ্যাক্টোডার্ম থেকে। আশা করি ভাইয়া এই জিনিসটা কেউ ভুল করবা না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বোর্ডেও আসে, ভার্সিটি বলো মেডিকেল বলো যে কোনো অ্যাডমিশন টেস্টে যেখানে বায়োলজি আছে এই কোশ্চেনটা আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুইটা অংশ আছে, টোটালটা হচ্ছে আমার বডিটা হচ্ছে স্নায়ুতন্ত্র, সমস্ত দেহের মধ্যে আমার স্নায়ুতন্ত্রটা বিরাজমান আছে। এই যে আমি কথা বলতেছি স্নায়ুতন্ত্রের সহায়তায়, কথা শুনতেছো স্নায়ুতন্ত্রের সহায়তায়, তোমরা আমার ভিডিও দেখতেছো স্নায়ুতন্ত্রের সহায়তায়, সবকিছুতে স্নায়ুতন্ত্র আছে। তো আমাদের এইটাকে আমরা দুইটা অংশে ভাগ করতেছি, কেন্দ্রীয় আর প্রান্তীয়। আমাদের দেশের সরকার ব্যবস্থা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে একটা কেন্দ্র থাকে, কেন্দ্রের আন্ডারে অনেক ধরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো হলো প্রান্তীয়। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি আমাদের দেহের কেন্দ্র বরাবর যেটা আছে সেটা হবে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আর দেহের বিভিন্ন মানে তোমার অঙ্গে যে নার্ভগুলা বা যে স্নায়ুগুলা তোমার সাজানো আছে ওইটাকে বলবো আমরা হচ্ছে প্রান্তীয়। তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, একটা হলো মস্তিষ্ক, একটা হলো সুষুম্না কাণ্ড। কেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ নিশ্চয়ই বুঝে গেছো, কারণ এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাই তৈরি হয়েছে আমাদের এই নিউরাল ক্যানেল থেকে, বুঝতে পেরেছো। এখন আসো, এই কেন্দ্রীয় স্নায়ুরই কিছু শাখা পাওয়া যাবে, ওই শাখাগুলাকে বলবো আমরা হচ্ছে প্রান্তীয় স্নায়ু। তো চলো আমরা একটু দেখি। তবে এদের কাজের উপর ভিত্তি করে আমরা এটাকে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক দুইটা অংশে ভাগ করেছি। তাহলে এখন দেখো, প্রান্তীয় স্নায়ু কখনোই একা একা কাজ করবে না, এরা কি করবে, কেন্দ্রীয় স্নায়ু থেকে উৎপন্ন হবে বা কেন্দ্রীয় স্নায়ুকে সহায়তা করার জন্য এরা কাজ করবে। এই যে আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে বা সিটি কর্পোরেশন আছে, ওরা কি নিজে নিজে দেশকে শাসন করে না, ওরা কেন্দ্রের দ্বারা পরিচালিত হয়, তাই না। তো নর্মালি তুমি চিন্তা করো, আমাদের ব্রেন তো আছে মাথার মধ্যে, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, কারণ আমার হাতের এখানটাতে কি ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে নাকি আমি ব্যথা পাচ্ছি, তো এই এই স্নায়ু উদ্দীপনা যদি প্রান্তীয় স্নায়ুতন্ত্র বরাবর ব্রেনে না পৌঁছাইতো, ব্রেন কি বুঝতে পারতো, ব্রেন কিন্তু বুঝতে পারতো না। তো এটাকে আমাদের এই প্রান্তীয় স্নায়ু কিন্তু ব্রেনের কাছে নিয়ে গেছে। এখন এই ঐচ্ছিক স্নায়ুকে আমরা দেখো দুইটা অংশে ভাগ করছি, করটিক আর হচ্ছে সুষুম্না। তো এটা ভাগ করার কারণটা কি, কারণ করটিক স্নায়ু যেটা এগুলা উৎপন্ন হয়েছে আসলে মস্তিষ্ক থেকে। তাহলে তোমাদের মনের মধ্যে কখনো কি প্রশ্ন এসছে কেন আমরা এদেরকে করটিক স্নায়ু বলি? দেখো একটু, মস্তিষ্ক কোথায় থাকে, মস্তিষ্ক থাকে হলো মাথার করটিকায়, তাই না। করটি পুরো মাথার খুলিটা মানে অংশটাকে বলতেছি আমরা করটি, আর যে অংশটাতে মস্তিষ্ক অবস্থান করতেছে এটাকে বলতেছি করটিকা। তার মানে করটিক কথাটা মস্তিষ্ক সম্পর্কিত। তাহলে আমাদের এই মস্তিষ্ক থেকে যেই স্নায়ুগুলা উৎপন্ন হবে তাদেরকে বলবো আমরা করটিক স্নায়ু, ঠিক আছে। এবার আসো, তাহলে এই সুষুম্না কাণ্ড থেকে যেই স্নায়ুগুলা উৎপন্ন হবে তাদেরকে বলবো আমরা হচ্ছে সুষুম্না স্নায়ু। তাহলে সুষুম্না কাণ্ড, তাহলে যারা কিনা সুষুম্না কাণ্ডের থেকে উৎপন্ন হয়েছে তাদেরকে বলতেছি সুষুম্না স্নায়ু, আর যারা মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়েছে তাদেরকে বলতেছি আমরা করটিক স্নায়ু। তো এদেরকে ঐচ্ছিক কেন বলি, কারণ এদেরকে আমরা নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারতেছি। যাদেরকে নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারি না তাদেরকে বলি আমরা স্বয়ংক্রিয়। নর্মালি একটা জিনিস চিন্তা করো, এই যে আমার এখন ইচ্ছা হয়েছে আমি কথা বলতেছি, কিন্তু ইচ্ছা হইলো না কথা বলবো না। আমার ইচ্ছা হয়েছে আমি হাতটা নাড়তেছি, আমি লিখতেছি, এগুলা সবই হচ্ছে ঐচ্ছিক স্নায়ু। কিন্তু তুমি চিন্তা করো, তোমার হার্টবিট তুমি কি ইচ্ছা করে বন্ধ করে রাখতে পারবা?
সম্ভব না। এই যে আমরা যে খাবার দাবার খাই, খাবার দাবার খাওয়ার পর আমাদের অন্ত্রের মধ্যে যে পেরিস্টালসিস হয়, এই পেরিস্টালসিস কি তুমি আমি চাইলেই বন্ধ করে রাখতে পারি? পারি না। তাহলে এই যে আমাদের হার্টবিটের কথা যদি বলি, পেরিস্টালসিস যে হচ্ছে আমাদের অন্ত্র যে সঞ্চালিত হচ্ছে, খাবার দাবার যে হজম হচ্ছে আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে, এই জিনিসগুলা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। বুঝতে পারছো? তাহলে আমরা প্রান্তীয় স্নায়ুর অংশ পাইলাম যে ঐচ্ছিক আছে হচ্ছে করটিক আর হচ্ছে সুষুম্না। করটিক আছে হচ্ছে 12 জোড়া আর সুষুম্না আছে হচ্ছে 31 জোড়া। ভেরি 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 ইম্পর্টেন্ট ভাই, এই কোশ্চেন পরীক্ষায় পারা লাগবে যে করটিক স্নায়ু কতটি। হ্যাঁ, এই যে মাঝে মাঝে এখানে তোমাদেরকে ঝামেলা করে সোমা। আর আরেকটা অংশ আছে, আরেকটা অংশের নাম হচ্ছে প্রলম্বিত অংশ, আরেকটা অংশের নাম হলো প্রলম্বিত অংশ। ঠিক আছে, আরেকটা অংশের নাম প্রলম্বিত অংশ, বা এটাকে অনেক সময় নিউরাইট বলা হয়। তাহলে আরেকটা অংশের নাম হলো প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে নিউরাইট, আমরা এটাকে বলতে পারি হচ্ছে নিউরাইট। এখন এই প্রলম্বিত অংশের আবার দুইটা পার্ট, তাহলে এই প্রলম্বিত ঠিকঠাক পরিবহন হইতে পারতো না, আশেপাশে অনেক জায়গায় ছড়ায় পড়তো। ধরো আমাদের তখন কি হইতো, হাতের ধরো এই ছোট আঙ্গুল থেকে ব্যথা হচ্ছে, কিন্তু এই মাইলিন আবরণী না থাকার কারণে এই সমস্ত হাত জুড়ে ব্যথা হয়ে হয়ে মাথায় যাইতো যে আমার এই পুরা হাতেই ব্যথা হচ্ছে, আসলে তো এইখানটাতে না। তো এটা স্পেসিফিক করার জন্য দেখো আল্লাহ তাআলা কত যত্ন করে আমাদেরকে বানাইছেন, তাই না? যদি এই মাইলিন আবরণীটা না থাকতো, তাইলেই দেখো আমাদের স্নায়ু উদ্দীপনাটা সঠিকভাবে পরিবাহিত হইতে পারতো না। এই স্নায়ু উদ্দীপনাটাকে সঠিকভাবে পরিবাহিত হওয়ার জন্য এক্সনের উপরে যে এক্সোলেমা স্তর আছে তার উপরে আলাদা একটা অন্তরক পদার্থের আস্তরণ দিয়ে দিল, এবং এই অন্তরক পদার্থটা মাইলিন নামের পদার্থ দিয়ে তৈরি হয়েছে। মাইলিন পদার্থটা কি দিয়ে তৈরি হয়েছে? চর্বি জাতীয় বিভিন্ন পদার্থ এবং সোয়ান কোষের সমন্বয়ে এটা তৈরি হয়ে থাকে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন আসো যে ভাই, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাইলিন আবরণী নাই, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাইলিন আবরণী নাই। ঠিক আছে, আচ্ছা, এই মাইলিন আবরণী না থাকার কারণে যে গ্যাপগুলা তৈরি হয়েছে, এই গ্যাপগুলার নাম কি তাহলে? এটারও তো নিশ্চয়ই কোনো নাম আছে। এই গ্যাপগুলার নাম হচ্ছে রেনভিয়ারের পর্ব। এটা সায়েন্টিস্ট রেনভিয়ার আবিষ্কার করছেন দেখে এটার নামকরণ করা হয়েছে রেনভিয়ারের পর্ব, রেনভিয়ারের পর্ব। এখন কথা হলো যে ভাইয়া, এই রেনভিয়ারের পর্ব, রেনভিয়ারের পর্ব এটা থাকার দরকারটা কি? রেনভিয়ারের পর্ব থাকার দরকারটা কি? রেনভিয়ারের পর্ব আছে দেখে এটা মানে সম্পূর্ণ কন্টিনিউয়াস যদি অন্তরক থাকতো, তখন আবার স্নায়ু উদ্দীপনার যেই মানে পরিবহনের গতি এটা অনেক কমে যাইতো। এই পরিবহনের গতিটা বৃদ্ধি করার জন্য রেনভিয়ারের পর্বগুলা দেওয়া হয়েছে। এতে করে দেখা যায় কি স্নায়ু উদ্দীপনা এরকম জাম্প করে করে মানে এটা পরিবাহিত হতে পারে। তাহলে স্নায়ু উদ্দীপনা জাম্প করে করে পরিবাহিত হতে পারে, মানে উদ্দীপনাটা তো মানে সারা দিবে হচ্ছে আমাদের এই নিউক্লিয়াস থেকে, যেটা কোষ দেহর এখান থেকে আসবে, কোষ দেহর এখান থেকে এসে এই এক্সন হচ্ছে উদ্দীপনাটাকে পরিবহন করবে। তাহলে এই এক্সনের মাধ্যমে উদ্দীপনাটা আসলে এভাবে জাম্পিং জাম্পিং করে পরিবাহিত হয়ে থাকে। জাম্পিং করার পেছনে কারণটা কি? এই রেনভিয়ারের পর্ব থাকে তাই। ঠিক আছে, আচ্ছা এবারে আসো, এর উপরে আরো একটা আবরণী থাকবে, এর উপরে আরো একটা আবরণী থাকবে, সম্পূর্ণ নিউরনটাকে এভাবে ঘিরে রাখবে বা সম্পূর্ণ এক্সনটাকে এভাবে ঘিরে রাখবে, সব কিছুর উপরে এভাবে আবরণী থাকবে। আচ্ছা এটা তো একটু, আচ্ছা দাঁড়াও বোঝাই দিচ্ছি। তো এটা এমন ভাবে থাকবে, এটা এমন ভাবে থাকবে, ধরো আমাদের এই সম্পূর্ণ নিউরনটাকে এভাবে সে ঘিরে রাখতেছে। ঠিক আছে, এভাবে সে সম্পূর্ণ নিউরনটাকে ঘিরে রাখতেছে। ধরো এভাবে, যেখানে যেখানে রেনভিয়ারের পর্ব আছে, একটা জিনিস খেয়াল করছো, সেখানে সেখানে আমাদের এই মানে এক্সোলেমা এবং এই বাইরের যে আবরণীটা এটা একসাথে যুক্ত হয়ে গেছে বা একসাথে মিশে গেছে। তাহলে এই যে আমাদের সর্ববহিস্থ যে আবরণী, এই আবরণীটার নাম কি? এই আবরণীটার নাম হয় হচ্ছে নিউরিলেমা। এই আবরণীটার নাম হয় হচ্ছে নিউরিলেমা। তাহলে আবরণীটার নাম কি হলো? নিউরিলেমা। আবরণীটার নাম কি হলো? নিউরিলেমা। ওকে, এবারে আসো, আমাদের এই একেবারে টার্মিনাল যে অংশটা থাকে বা সমাপ্তির যে অংশটা থাকে, ওই অংশটাতে আমরা গিয়ে দেখব যে আমাদের এই অ্যাক্সনগুলা এখানে নতুন কিছু শাখা বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রবৃদ্ধি বের করেছে। এই প্রবৃদ্ধিগুলোর নাম হয় হচ্ছে টেলোডেনড্রিয়ন। টেলোডেনড্রিয়ন। তো এখানেও তোমাদেরকে গত ক্লাসেও পড়াইছি, ডেনড্রিয়ন এটা সিঙ্গুলার, ওএন আছে। তো কোনো ইংলিশ ওয়ার্ডের পরে ওএন থাকলে এটাকে যদি প্লুরাল করতে চাও, জাস্ট ওএনটা উঠাই দিয়ে একটা এ বসাই দিতে হবে। তাহলে টেলোডেনড্রিয়ন, এটাকে যদি আমি প্লুরাল করতে চাই, আমার প্লুরালটা হবে টেলোডেনড্রিয়া। সবগুলাকে একসাথে বলবো টেলোডেনড্রিয়া, আর একটা একটা যখন থাকবে তখন বলবো টেলোডেনড্রিয়ন। এর যে প্রান্তের অংশ, প্রান্তের অংশটাকে বলবো আমরা নব, প্রান্তের অংশটাকে বলবো আমরা নব। ঠিক আছে, নব মানে কি? নব মানে এই যে প্রান্তের, হ্যাঁ প্রান্ত,
মানে অগ্রভাগ, প্রান্তভাগ এগুলা বুঝাইতে আমরা নব ব্যবহার করি। ঠিক আছে, এগুলা বুঝাইতে আমরা নব ব্যবহার করি। ঠিক আছে, তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করো, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা মাস্ট 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 আসবে যে ভাই নিউরনের গঠন বর্ণনা করো। তুমি যখন নিউরনের গঠন বর্ণনা করবা, প্রথমে তুমি বলে নিবা যে ভাইয়া এই স্নায়ুতন্ত্রের গাঠনিক কার্যকরী একক হচ্ছে নিউরন। একটা আদর্শ নিউরনের দুইটা অংশ থাকে, দুইটা অংশের মধ্যে কোষদেহ বা সোমা, প্রলম্বিত অংশ বা নিউরাইট। প্রলম্বিত অংশের মধ্যে অ্যাক্সন এবং ডেনড্রাইট, কোষদেহ অংশের মধ্যে বর্ণনা দিবা নিউক্লিয়াস আছে, নিসল গ্র্যানিউল আছে বা নিসল দানা আছে, যেটা কি দিয়ে তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া আছে বলবা, গলজি বডি আছে বলবা। ঠিক আছে, সেন্ট্রিওল নাই বলতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে কোষদেহ থেকে যে প্রবৃদ্ধি অংশগুলা বের হয়েছে এগুলাকে বলছি ডেনড্রাইট, আর যেটা সবচেয়ে লম্বা প্রবৃদ্ধি ওটাকে বলছি আমরা অ্যাক্সন। অ্যাক্সনের উপরে থাকে অ্যাক্সোলেমা, তার উপরে থাকে হচ্ছে মাইলিনের আবরণী, তার উপরে থাকে হচ্ছে নিউরিলেমার আবরণী। ঠিক আছে, আশা করি তোমাদের নিউরনের, আদর্শ নিউরনের যে গঠন আছে সেটা পড়া হয়ে গেছে। তো এইটুকু লিখলেই তোমরা আসলে ফুল মার্কস পেয়ে যাবা। যারা আরো ভালো পড়তে চাও, সংখ্যামূলক কিছু তথ্য আছে, যেমন এই কোষ দেহের ব্যাস কত, এগুলা এত ইম্পর্টেন্ট কিছু না, এগুলা নাইস টু নো। আচ্ছা, এসএসসিটা আসতো, এইচএসসিতে আসবে, হ্যাঁ সিলেবাসে থাকলে তো আসতেই পারে। সিলেবাসে থাকলে কি তুমি না করতে পারো যে ভাই এটা কেন আসলো? সিলেবাসে থাকলে তো আসতেই পারে। ঠিক আছে, সিলেবাসে থাকলে আসতেই পারে। ওকে, আচ্ছা, একজন একটা কোশ্চেন করছো, তার মানে মানুষের মস্তিষ্ক বড় হয় না, এটার অ্যান্সার সামনে পেয়ে যাবা, এটার অ্যান্সার তুমি একটু পরেই পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, এক্সোলেমার কথা বলে নাই, কিছু কিছু বইতে বলছে। তোমাদের লেভেলে যতগুলা বই আছে কিছু কিছু বইতে কিন্তু এক্সোলেমার কথা বলছে। হ্যাঁ, সবকিছুতে বলে নাই, সব বইতে বলে নাই, বাট বলাটা ভালো আর কি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক আছে, বলো, কোনো কনফিউশন থাকলে বলো। একজন জিজ্ঞাসা করছে মোটর নিউরন কি? মোটর নিউরন মানে হচ্ছে আজ্ঞাবাহী নিউরন, যেই স্নায়ুটা উদ্দীপনা মানে আজ্ঞা বহন করে। ঠিক আছে, এটাকে বলি আমরা মোটর নিউরন। আজ্ঞা বহন করে, এটাকে বলি আমরা মোটর নিউরন। এক্সোলেমাটা আরো একবার, এক্সোলেমাটা হচ্ছে ভাইয়া এই যে ধরো আমাদের এক্সনের উপরের যে আবরণীটা, ঠিক আছে, এটাকেই বলি হচ্ছে এক্সোলেমা। এক্সনের উপরের যে আবরণী সেটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে এক্সোলেমা। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, ডেনড্রাইটে নব থাকে না। সোয়ান কোষটা কি? সোয়ান কোষ হচ্ছে মাইলিন আবরণী গঠন করে, সামনে আবার পড়বো আমরা। এখন আসো, এই যে এটা তো আমরা একটা আদর্শ নিউরনের গঠন পড়লাম, তাই না? এই আদর্শ নিউরনের গঠনটাকে বলা হয় হচ্ছে ইউনিপোলার নিউরন। কেন ইউনিপোলার নিউরন বলা হয় দেখো, কারণ এই নিউরনের মধ্যে কোষ দেহর সাথে প্রলম্বিত অংশ একটাই আছে, মানে অ্যাক্সন একটাই আছে। এর উপর ভিত্তি করে আমরা এটাকে বলতেছি ইউনিপোলার নিউরন। ঠিক আছে, তাহলে আমরা বেশিরভাগ যে নিউরন পাবো এগুলা হচ্ছে ইউনিপোলার নিউরন। কিছু কিছু নিউরন থাকবে যার মধ্যে কোনো মানে কোনটা অ্যাক্সন কোনটা ডেনড্রাইট আলাদা করা যায় না। যাদের ক্ষেত্রে অ্যাক্সন ডেনড্রাইট আলাদা করা যায় না এদেরকে বলা হয় মেরুহীন বা অ্যাপোলার। ঠিক আছে, মেরুহীন বা অ্যাপোলার নিউরন, মেরুহীন বা অ্যাপোলার নিউরন। এর এক্সাম্পল গুলো এমসিকিউতে আসে, এই এক্সাম্পল গুলো এমসিকিউতে আসে। এটা কোথায় পাবো আমরা? সেরিব্রাল হেমিস্ফিয়ারে পাবো। মানে আমাদের মস্তিষ্কের যেই সবচেয়ে বড় যে অংশটা, এটাকে বলে সেরিব্রাম। মস্তিষ্কের সেরিব্রাম বলা হয়। তো যখন সেরিব্রামটা দুইটা অংশে থাকে, ডান এবং বাম, তো ওইটাকে আলাদা আলাদা করে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার কথাটার মানে হলো সেরিব্রামের অর্ধেক। আসলে এখানে যদি শুধু বলতাম সেরিব্রামে পাওয়া যায়, তাও কথাটা ভুল হইতো না। তবে মানে লিঙ্গুইস্টিক ভাবে সুন্দর শোনানোর জন্য আমরা এটাকে বলে থাকি সেরিব্রাল হেমিস্ফিয়ার। মানে সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে বোঝায় সেরিব্রামের অর্ধেক আর কি। ঠিক আছে, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর, পুরা রেটিনায় যদি বলে রেটিনায় পাওয়া যায়, না, এটা রেটিনায় যদি বলে শুধু রেটিনায় পাওয়া যায় তাহলে আমরা বলবো বাইপোলার নিউরন। ওকে, আচ্ছা, এবারে আসো ইউনিপোলার তাহলে আমরা কোথায় পাবো? মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর বাইপোলার কোথায় পাবো? দেখো আমাদের স্পেশাল যত সেন্স আছে, স্পেশাল সেন্স কি কি আছে? আমরা গন্ধ শুনতে পারি, চোখে দেখতে পারি, কানে শুনতে পারি। তাহলে চোখ, নাক, কান, এই তিনটা স্পেশাল সেন্সের জন্য দায়ী থাকবে হচ্ছে আমাদের, দেখো একটা জিনিস, বাইপোলার। এবং এটা এভাবেও পড়া যায়, মানে এই এই যে আমরা চোখ, নাক, কান দিয়ে যা কিছু করি সবকিছু দুইটা দুইটা আছে। তো চোখ আছে দুইটা, বাইপোলার মানে দুইটা পোল। কান আছে দুইটা, বাইপোলার, ঠিক আছে, দুইটা পোল। আর নাক তো দুইটা না, নাকের ফুটা কিন্তু দুইটা। ঠিক আছে, এটা মনে রাখতে পারো আর কি। রেটিনা থাকে হলো চোখে, ককলিয়া থাকে হলো কানে।
আমরা যে অঙ্গটা দিয়ে শুনতে পারি আর কি, হ্যাঁ। আর নাকে হচ্ছে মানে গন্ধের অলফেক্টরি যে স্নায়ু কোষ থাকে, সেই স্নায়ু কোষগুলো হলো এরকম বাইপোলার থাকবে। ওকে, এবার আসো মাল্টিপোলার। স্তন্যপায়ীর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে থাকে ভেগ টার্ম। সিউডো ইউনিপোলার, এটা হলো স্পাইনাল কর্ড, স্পাইনাল গ্যাংলিয়ন এবং করোটিক স্নায়ুর গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন মানে কি, একটা জিনিস খেয়াল করো, গ্যাংলিয়ন মানে হলো মানে আমাদের এটা একটু তোমাদের লেভেলে বলাটা একটু কঠিন, তারপরেও তোমাদের যেহেতু ইন্টারেস্ট আছে বলে দেই। আমাদের স্নায়ুর যে কোষ দেহ আছে, কোষ দেহের গুচ্ছ, অনেকগুলা নিউরনের, ঠিক আছে, নিউরনের যে কোষ দেহ আছে, তাহলে নিউরনের কোষ দেহের গুচ্ছকে আমরা গ্যাংলিয়ন বলতে পারি, অথবা এটাকে বলতে পারি আমরা নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে, অথবা এটাকে বলা হয় গ্যাংলিয়ন। ঠিক আছে, গ্যাংলিয়ন, ঠিক আছে, গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন আর নিউক্লিয়াস, কখন কোনটা বলবো সেটা হলো যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরনের কোষদেহের গুচ্ছ হয়, যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরনের কোষদেহের গুচ্ছ হয়, ঠিক আছে, যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরনের কোষদেহের গুচ্ছ হয়, এটাকে বলবো আমরা নিউক্লিয়াস। আর যদি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে হয়, ঠিক আছে, সেটাকে বলবো আমরা গ্যাংলিয়ন। এখন দেখো তো, তাহলে করোটিক স্নায়ু এটা কি প্রান্তীয় স্নায়ু না? তাহলে করোটিক স্নায়ুর ভেতরে ধরো অনেকগুলা কোষদেহের গুচ্ছ যদি একটা জায়গায় জমা হয়, সেটাকে কি বলবো আমরা? করোটিক গ্যাংলিয়ন, ঠিক তাই না? আর সুষুম্না স্নায়ুর ক্ষেত্রে সুষুম্না গ্যাংলিয়ন, ঠিক আছে, মানে স্পাইনাল গ্যাংলিয়ন, এই কথাটাই বলছে, স্পাইনাল গ্যাংলিয়ন আর করোটিক স্নায়ু গ্যাংলিয়া। ভাই আপনি তো বলছেন গ্যাংলিয়ন, এখানে তো বলছে গ্যাংলিয়া, দুইটা কথার মধ্যে পার্থক্য কি? ওই যে ইংলিশ মানে আমরা যখন বলি গ্যাংলিয়নটা এভাবে লিখতে হয়, গ্যাংলিয়ন, ঠিক আছে, এটা হলো সিঙ্গুলার। তো এরকম ওএন যুক্ত যারা আছে এগুলাকে যদি আমি প্লুরাল করতে চাই, তখন আমার প্লুরালটা হয় হচ্ছে এরকম ভাবে, গ্যাংলিয়া, ঠিক আছে, এটা হলো প্লুরাল হয়ে গেল, তখন বুঝতে পারছো, প্লুরাল হয়ে গেল। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাইলাম যে কি কি টাইপের আছে, এগুলো আসলে এমসিকিউ আসবে, তোমরা এটা কষ্ট করে একটু এমসিকিউ এর অংশগুলো পড়ে নিবা। সবচেয়ে বেশি আসবে বাইপোলার, মনে রাখবা বাইপোলার কোথায় আছে, দুইটা অঙ্গ যেটা আছে, রেটিনা, ককলিয়া, নাক, পড়া শেষ। ইউনিপোলার মেরুদণ্ডী স্নায়ুর মানে মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে থাকে হলো ইউনিপোলার। অ্যাপোলার সেরিব্রাল হেমিস্ফিয়ার, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর, ঠিক আছে, পড়া শেষ। মাল্টিপোলার মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, সিউডো ইউনিপোলার গ্যাংলিয়ন, মানে হলো গ্যাংলিয়ন, শেষ, পড়া শেষ। ওকে, এবারে দেখো দেখতে কেমন। অ্যাপোলার, দেখো এখানে কিন্তু কোনটা অ্যাক্সন কোনটা ডেনড্রাইট আলাদা করতে পারতেছি না, ঠিক আছে। মাল্টিপোলার যেটা আছে, মাল্টিপোলারের মধ্যে দেখো অনেকগুলা ডেনড্রাইট আছে আর একটা বড় অ্যাক্সন আছে, অনেকগুলা ডেনড্রাইট আছে, একটা বড় অ্যাক্সন আছে। মাল্টিপোলার অনেকগুলা পোল দেখতে পাচ্ছি আমরা, তাই না? মানে আদর্শ নিউরনটা সাধারণত মাল্টিপোলার হয়ে থাকে। এই যে আমরা প্রথমে যেটা দেখলাম, এটা মনে হয় আমি প্রথমে ইউনিপোলার বলে ফেলছিলাম, এটা আসলে মাল্টিপোলার। তাহলে আদর্শ নিউরন যেটা আছে সেটা হলো মাল্টিপোলার নিউরন, ঠিক আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপোলার নিউরনই দেখতে পাই এবং এটাকে আদর্শ নিউরনের গঠন বলা হয়ে থাকে আর কি, হ্যাঁ। আর এটাকে যেটা বলতেছি এটা হলো ইউনিপোলার, কোষদেহ এবং অ্যাক্সন, এখানে কিন্তু আমরা ডেনড্রাইট মানে পাচ্ছি না, ঠিক আছে। বাইপোলার, দেখো দুইটা অ্যাক্সন যেখানে দেখতে পাচ্ছ, এটা হলো বাইপোলার। সিউডো ইউনিপোলার, দেখে মনে হচ্ছে দুইটা অ্যাক্সন, বাট এটা না, কারণটা হলো এরকম, দেখো এটা প্রথমে এই যে একটা প্রলম্বিত অংশ, তারপরে দুইটা বাড়ছে, তাহলে প্রলম্বিত অংশ কিন্তু আসলে একটাই, দেখে মনে হচ্ছে দুইটা প্রলম্বিত অংশ, বাট দুইটা প্রলম্বিত অংশ না। সিউডো কথাটার মানে হলো ছদ্ম বা ভ্রান্ত, মানে দেখে মনে হয় এমন, তাহলে দেখে মনে হয় ইউনিপোলার, এটাকে বলতেছি আমরা সিউডো ইউনিপোলার, ছবিগুলা জাস্ট দেখানোর জন্য। এখন আসো, নিউরন কাজের উপর ভিত্তি করে প্রকারভেদ হতে পারে হচ্ছে তিন রকম, একটা সংবেদী, একটা চেষ্টীয়, একটা হলো মিশ্র। সংবেদী, একটা চেষ্টীয়, একটা হলো মিশ্র। ওই যে একজন জিজ্ঞাসা করছিল না ভাইয়া মোটর নিউরন মানে কি, তাহলে এখন দেখো সংবেদী নিউরন কি করবে, সংবেদন পরিবহন করবে। ধরো আমাদের হাতের মধ্যে এখানে একটা মশা বসছে, বা আমি এখানে চিমটি কাটলাম, এই যে এটা আমার ব্রেন বুঝতে পারলো যে আমার হাতের মধ্যে একটা মশা বসছে, এটা একটা সংবেদন। বা আমরা যখন কোনো কিছু তাপ অনুভব করি, এটা একটা সংবেদন, ঠিক আছে। ব্যথা পাওয়া, তারপরে হলো তোমার আঘাত পাওয়া, হ্যাঁ, ধরো স্পর্শ, অনুভূতি, যাই বলো না কেন সবই সংবেদন। এই সংবেদনগুলাকে ধরো মানে দেহের বিভিন্ন অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে পরিবহন করা যার কাজ, তাকে বলি আমরা হচ্ছে সংজ্ঞাবাহী বা সংবেদী বা সেন্সরি নিউরন। আর মোটর নিউরন বা আজ্ঞাবাহী বা চেষ্টীয় নিউরন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনা ইফেক্টর অঙ্গে, ইফেক্টর অঙ্গ মানে কি,
ধরো এই যে ছোটবেলায় পড়ছো না তোমরা, ধরো তোমার এখানে মশা বসছে, তোমার ব্রেন তখন তোমার ডান হাতকে আদেশ দিচ্ছে এই বাম হাতের মশাটা মেরে ফেল, ব্রেন আদেশ দিল এই হাতটা এখানে গিয়ে বসে গেল, ঠিক আছে? তাহলে এই যে দেখো ব্রেনের আদেশটা ইফেক্টর অঙ্গ এই ডান হাতে নিয়ে আসলো কোন স্নায়ু? আজ্ঞাবাহী স্নায়ু, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ইফেক্টর অঙ্গে নিয়ে যাওয়া। এখন যারা যারা দুইটাই করে তাদেরকে বলি আমরা মিশ্র স্নায়ু, ঠিক আছে? যারা যারা দুইটাই করে তাদেরকে বলি, বা এটা আসলে মিশ্র সমন্বয়ক অন্তঃসংযোগী, এটা অন্তঃসংযোগী বা ইন্টার নিউরন হওয়া উচিত, এটা মিশ্র বলার উচিত না। মিশ্র হচ্ছে কি, যেটা সংবেদী এবং চেষ্টীয়র মিশ্রণ, সেটাকে বলি আমরা মিশ্র। এই অন্তঃসংযোগী বা সমন্বয়ক বা এটাকে বলা হয় ইন্টার নিউরন, মানে হলো সংজ্ঞাবাহী এবং আজ্ঞাবাহীর মধ্যে সংযোগ স্থাপন করছে সেটা হলো ইন্টার নিউরন, ঠিক আছে? তাহলে আমরা এটাও পড়ে ফেললাম। এবার আসো, একজন জিজ্ঞাসা করছিলা যে ভাইয়া, একজন জিজ্ঞাসা করছিলা যে ভাইয়া আমাদের যেই ব্রেন আছে তার মানে কি একটা বাচ্চার যে কয়টা নিউরন আমাদেরও কি সেই কয়টাই নিউরন? না, বাচ্চার ব্রেনটা যতটুকু আমাদের ব্রেনটা অতটুকুই না। তাই নিউরন কি বড় হয় বা নিউরন কি বিভাজিত হয়? নিউরন আসলে বিভাজিত হয় না, কিন্তু আমাদের টোটাল যে ব্রেন, ঠিক আছে, আমাদের টোটাল যে ব্রেন, ঠিক আছে, আমাদের টোটাল যে ব্রেন, আমাদের টোটাল যে ব্রেন, ব্রেনের দুইটা বড় অংশ পাই আমরা। ব্রেনের মধ্যে আছে হচ্ছে নিউরন, এবং নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু যোজক টিস্যু থাকে। নিউরনকে মানে তোমার সাপোর্ট করার জন্য বা নিউরনকে সুরক্ষা দেওয়ার জন্য এবং নিউরনকে বিভিন্ন কাজে সহায়তা করার জন্য কিছু যোজক টিস্যু বা কিছু যোজক কলা থাকে ব্রেনের মধ্যে। এই যোজক টিস্যুগুলাকে বলা হয় হচ্ছে নিউরোগ্লিয়া। ব্রেনের মধ্যে এই যোজক টিস্যুগুলাকে বলা হয় হচ্ছে নিউরোগ্লিয়া, ঠিক আছে? এখন দেখো, নিউরন বিভাজিত না হলেও নিউরোগ্লিয়া বিভাজিত হয়। যেহেতু নিউরোগ্লিয়া বিভাজিত হয়, এজন্য বলা হয়েছে যে বাচ্চার যখন ব্রেন থাকে তার ব্রেনের থেকে আমাদের ব্রেনটা বড়। কেন বড় হয়েছে? একটা প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে বলা হয় যে ব্রেনটা 1500 সিসি হয়ে থাকে পুরুষের জন্য, স্ত্রীর জন্য 1300 সিসি হয়ে থাকে। আর টোটাল নিউরনের সংখ্যা হচ্ছে আমরা বলে থাকি 100 বিলিয়ন নিউরন, ঠিক আছে? 100 বিলিয়ন নিউরন, 100 বিলিয়ন নিউরন, ঠিক আছে? ওকে, তাহলে দেখো যে যোজক টিস্যুর ভিতরে সুরক্ষিত থাকে তাকে বলা হয় নিউরোগ্লিয়া, মানে স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির 90%ই হচ্ছে নিউরোগ্লিয়া। এখন আসো, নিউরোগ্লিয়া সম্পর্কে তো জানলাম, নিউরোগ্লিয়া কি কি আছে? আমাদের টোটাল 4 রকমের নিউরোগ্লিয়া আছে: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমা। মুখস্থ করো: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, ঠিক আছে, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা। এখন আসো, অ্যাস্ট্রো কথাটা আসছে হচ্ছে তারকা থেকে, আমরা অ্যাস্ট্রোনমি বলি না, তারকা নিয়ে আলোচনা করে, তাহলে অ্যাস্ট্রো কথাটা আসছে তারকা থেকে। তাহলে অ্যাস্ট্রোসাইট দেখতে কেমন হবে বলতো? এই যে তারকাকৃতির কোষ। তাহলে এটা পরীক্ষার প্রশ্ন, কোনটি তারকাকৃতির কোষ? অ্যাস্ট্রোসাইট। তো এখন এই যে এখানে তোমরা দেখতে পারবে তারকার মতো অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইট কি কাজ করে? অ্যাস্ট্রোসাইট হচ্ছে নিউরনকে পুষ্টি দেয়। অ্যাস্ট্রোসাইট হচ্ছে কি করে? নিউরনকে পুষ্টি দেয়। পরীক্ষার প্রশ্ন, নিউরনকে পুষ্টি সরবরাহ করে কোনটি? উত্তর হলো অ্যাস্ট্রোসাইট, ঠিক আছে? তাহলে মস্তিষ্কের যে টিউমার হয় মূলত অ্যাস্ট্রোসাইটের অস্বাভাবিক বিভাজনের কারণে। আরো অনেক জায়গায় হতে পারে টিউমার, অ্যাস্ট্রোসাইটের টিউমারটা ভালো কমন আর কি। এবার আসো অলিগোডেন্ড্রোসাইট, স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু মানে কি ভাইয়া? সুষমাকাণ্ড। এই সুষমাকাণ্ডের যে মাইলিন আবরণী এটা গঠন করে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। কিন্তু এটা যদি একটা প্রান্তীয় স্নায়ুর ক্ষেত্রে হইতো, এটা গঠন করতো সোয়ান কোষ। তাহলে সোয়ান কোষও আসলে এক ধরনের নিউরোগ্লিয়া। সোয়ান কোষও আসলে এক ধরনের নিউরোগ্লিয়া, বাট এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে না দেখে এটাকে এই প্রকারভেদের মধ্যে দেওয়া হয় নাই, ঠিক আছে? এটা থাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রতে। তাহলে মাইলিন আবরণী কে গঠন করে? প্রান্তীয়ের ক্ষেত্রে সোয়ান কোষ গঠন করে। কিন্তু যদি আমাদের এই তোমার যেটাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইট, এটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে সোয়ান কোষ গঠন করে। আর মাইক্রোগ্লিয়া এই কথাটা দিয়ে বোঝানো হয় এটা এক ধরনের ম্যাক্রোফেজ। আমরা বিভিন্ন জায়গায় ম্যাক্রোফেজ পড়েছি না? যেমন অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে, যকৃতের মধ্যে আছে কুফার কোষ, ঠিক আছে? এরকম ভাবে আমরা ব্রেনের মধ্যে দেখি হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে অংশটা থাকে তাকে বলা হয় মাইক্রোগ্লিয়া। তো তোমরা এটা পড়ে নিবা যে মাইক্রোগ্লিয়া মানে হচ্ছে ব্রেনের বা স্নায়ুতন্ত্রের ম্যাক্রোফেজ। স্নায়ুতন্ত্রের ম্যাক্রোফেজ, এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটার প্রধান কাজ। অ্যাপেন্ডাইমা কোষ, এই অ্যাপেন্ডাইমা কোষটা সাধারণত মানে কিউবয়েডাল আকৃতির হয়ে থাকে। কিউবয়েডাল, ঠিক আছে, কিউবয়েডাল আকৃতির হয়ে থাকে। সো এই আবরণীটা কি থাকে জানো? আমাদের ব্রেনের মধ্যে বেশ কিছু গহ্বর থাকে। তো ব্রেনের বা মস্তিষ্কের যে গহ্বর আছে, আমাদের মস্তিষ্কের যেই গহ্বর আছে
মস্তিষ্কের যেই গহ্বর আছে, ঠিক আছে, এই গহ্বরগুলোকে বলা হয় হচ্ছে ভেন্ট্রিকল। মস্তিষ্কের গহ্বরগুলোকে বলা হয় হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে। এবং স্পাইনাল কর্ডেও একটা সেন্ট্রাল ক্যানেল থাকে। তাহলে আমাদের যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল যে কর্ড আছে বা সুষুম্না কাণ্ড আছে, এখানে থাকে হচ্ছে একটা সেন্ট্রাল ক্যানেল। সুষুম্না কাণ্ডের মধ্যে থাকে হচ্ছে একটা সেন্ট্রাল ক্যানেল। তাহলে একটা জিনিস খেয়াল করো, সেন্ট্রাল ক্যানেল আছে সুষুম্না কর্ডে, আর মস্তিষ্কের মধ্যে আছে হচ্ছে ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল এবং সেন্ট্রাল ক্যানেল, এই দুইটা জিনিস কার সাথে জড়িত জানো? এই দুইটা জিনিস আমাদের একটা তরল পদার্থের সাথে জড়িত। সেই তরল পদার্থটাকে বলা হয় সিএসএফ। এই সিএসএফ তোমরা এখন অনেক দেখছো, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, খালেদা জিয়ার যেই সিকিউরিটি ফোর্স ছিল সেটাকে বলা হয়তো সিএসএফ, বাট আমাদের জন্য এই সিএসএফ মানে হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের কেন লাগবে? দেখো, আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করছে, চিন্তা করো। যদি এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা না থাকতো, আমরা খুব সহজে মাথা তুলে অনেক বেশি সময় দাঁড়ায় থাকতে পারতাম না। কেন পারতাম না? কারণ মাথা আমাদের কাছে তখন অনেক ভারী মনে হইতো, ব্রেন আমাদের কাছে তখন অনেক ভারী মনে হইতো। এই ধরো 1.5-2 কেজি ওজনের একটা জিনিসকে আমরা মাথায় নিয়ে সবসময় আসি, বুঝতেই পারি না। কেন বুঝতে পারি না জানো? এখানে আমাদের একজন সায়েন্টিস্ট খুব ভালোভাবে ফিজিক্সের ব্যাখ্যা দিচ্ছেন। বলো দেখি, আর্কিমিডিসের নীতি পড়ে আসছো না তোমরা ছোটবেলায়? তরলের মধ্যে যখন কোনো কিছু ভাসমান থাকে, তখন আমরা কি বলি, যে এটাকে তখন হালকা অনুভব হয় না? এটাই তো আর্কিমিডিসের নীতি ছিল। আমি ফিজিক্স পারি না, এই জন্যই তো মেডিকেলে পড়ি। হ্যাঁ, ছোটবেলায় পারতাম, তোমাদের লেভেলে যখন ছিলাম তখন পারতাম। নরডেম কলেজে পড়ছি, ফিজিক্স না পড়লে আসলে হবেই না। বাট এখন অনেক বছর হয়ে গেছে। বাট তুমি যখন মেডিকেল সায়েন্সে পড়তে যাও, তোমার আসলে সব কিছুর বেসিক নলেজ তোমাকে লাগবে। এবং তুমি দেখবা যে আল্লাহ তাআলা আমাদের বডিটা এমন ভাবে বানাইছেন, আমাদের বডির মধ্যে আসলে বিজ্ঞানের যত আবিষ্কার আছে সবকিছুকে ব্যাখ্যা করা সম্ভব হয়। এবং আমরা এখনো পর্যন্ত আমাদের অনেক কিছুই অজানা রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্পই জানতে দিচ্ছেন, বাট এটাই আমাদের কাছে কত ভাস্ট মনে হয়, তাই না? এই যে তোমাদেরকে আজকে ব্রেন পড়াচ্ছি, আমরা যখন মেডিকেল স্টুডেন্টদেরকে পড়াই, এই ব্রেনটা আমরা ওদেরকে প্রতি বছরই, ধর মেডিকেল স্টুডেন্টরা তো হচ্ছে 5 বছর পড়াশোনা করে, প্রতি বছরই ওদেরকে বিভিন্ন ফর্মে পড়ানো হয়। একেবারে প্রথমে যখন ওরা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়, ফার্স্ট ইয়ারের একদম শেষ অংশে গিয়ে ব্রেইন অংশটা পড়ানো হয়। 2 মাস জুড়ে শুধু তাদেরকে ব্রেইনই পড়ানো হয়। তাহলে বুঝো ব্রেইনের মধ্যে কত কিছু আছে। তারপরে যখন ওরা আরো বড় হয়, ব্রেইনে কি কি রোগ হয় ওগুলা সম্পর্কে আরো অনেক অনেক সময় ধরে ওরা পড়বে। তোমরা যারা মেডিকেলে পড়বা, তোমরাও এই জিনিসগুলা সম্পর্কে এক সময় আরো অনেক কিছু জেনে যাবা। বা যারা নিউরো সার্জারিতে পড়াশোনা করবা, নিউরো মেডিসিনে পড়াশোনা করবা, তারা এগুলা সম্পর্কে আরো অনেক বেশি কিছু জানবা, আমাদের থেকেও বেশি বেশি জানবা। ঠিক আছে? তবে তোমাদের লেভেলে যতটুকু জানা দরকার আমি ততটুকুই তোমাদেরকে বলে যাব। তাহলে এই ভেন্ট্রিকল এবং সেন্ট্রাল ক্যানেলের মধ্যে সিএসএফ থাকে, এই তরল পদার্থটা থাকার কারণে আমরা ভার বহনটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে এই সিএসএফটা কে উৎপন্ন করলো? এটা তো কন্টিনিউয়াস উৎপন্ন হচ্ছে। এই ভেন্ট্রিকল এবং সেন্ট্রাল ক্যানেলের ভেতরের যে আবরণী, ওই ভেতরের আবরণীটা হলো এই এপেন্ডাইমা। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে আমাদের মস্তিষ্কের যে ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকলের এবং সুষুম্না কাণ্ডের যে সেন্ট্রাল ক্যানেল আছে, এদের আবরণী একটা কিউবয়েডাল টিস্যু দিয়ে তৈরি হয়েছে, বা কিউবয়েডাল এক ধরনের আবরণী কলা দিয়ে তৈরি হয়। ওই আবরণী কলাটার নাম হয় হচ্ছে এপেন্ডাইমা কোষ। তাহলে এটার কাজ কি? সিএসএফ তৈরি করা, সংবহন করা এবং শোষণ করা। ঠিক আছে? এই যে দেখো, জিনিসটা দেখতে অনেকটা এরকম আবরণী কোষের মতো থাকে। ঠিক আছে? অনেকটা দেখতে এরকম আবরণী কোষের মতো আছে। ঠিক আছে? তাহলে এই যে নিউরনের মধ্যে দেখো সোয়ান কোষ আছে, অলিগোডেন্ড্রোসাইট আছে, মাইলিন আবরণী সোয়ান কোষ প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে, কেন্দ্রীয় ক্ষেত্রে এটা হচ্ছে কি করতেছে? অলিগোডেন্ড্রোসাইট। মাইক্রোগ্লিয়া কি করে? মাইক্রোগ্লিয়া হচ্ছে আমাদেরকে ফ্যাগোসাইটোসিস করে জীবাণুকে ভক্ষণ করতে পারে। অ্যাস্ট্রোসাইট কি করে? পুষ্টি দেয়। ঠিক আছে? অ্যাস্ট্রো পুষ্টি। দেখো এই যে শয়টয় মিল আছে, শয়টয় পুষ্টির মধ্যেও শয়টয় আছে, একটা তালব্যস্য, একটা মানে একটা মূর্ধন্যস্য, একটা দন্তস্য, বাট শয়টয় মনে রাখো আর কি। ঠিক আছে? তাহলে বলো নিউরোগ্লিয়া সম্পর্কে পারবা? নিউরোগ্লিয়া সম্পর্কে পারবা? সিএসএফ এর পূর্ণরূপ আসতেছে সামনে, অসুবিধা নেই। আতিয়ার রহমান মাইগ্রেন সম্পর্কে খুব ইন্টারেস্ট। ঠিক আছে? মাইগ্রেনকে বলা হয় ফাংশনাল এক ধরনের ডিসঅর্ডার আর কি। মাইগ্রেন, ওই যে বললাম না আমাদের অনেক কিছু এখনো অজানা। মাইগ্রেন কিভাবে ব্যথা হয়, কেন ব্যথা হয়, এর কারণ এখনো পর্যন্ত অজানা। আমরা যখন মাথা ব্যথার বিভিন্ন কারণ একটা পেশেন্ট নিয়ে আসে, তো কোনো কারণ যখন তার মধ্যে খুঁজে না পাই, তখন আমাদের ডিসিশন দিতে হয় এই ব্যথাটা মাইগ্রেনের ব্যথা। ঠিক আছে? এই ব্যথাটা মাইগ্রেনের ব্যথা। তবে মাইগ্রেনের ব্যথার জন্য কিছু তোমার এক্সাইটেটরি ফ্যাক্টর আছে। যেমন হলো কারো কারো যখন সূর্যের আলো পড়ে তখন মাইগ্রেনের ব্যথা বাড়ে, কারো কারো টিভি
টেলিভিশন বলো, কম্পিউটার বলো, এইসবের আলোতে মাইগ্রেনের ব্যথা বাড়ে, ঠিক আছে। আবার এই মাইগ্রেনের সাথে বলা হয় কারো কারো বিশেষ করে মেয়েদের হচ্ছে পিরিয়ডের সাথে সম্পর্কিত আছে, এটাকে বলা হয় মিনস্ট্রুয়াল মাইগ্রেন, নানান রকম জিনিসপত্র আছে, হ্যাঁ। তবে এটা একটা রোগ মনে রাখো। তবে এই রোগটা কোন প্যাথোলজির কারণে হয় এটা এখনো পর্যন্ত অজানা, হ্যাঁ। আমাদের তো লিমিটেশন আছে, আমরা খুব অল্প কিছু জানি। আল্লাহ তাআলা যতটুকু আমাদের জন্য ওপেন করে দিয়েছেন ততটুকু জানি, এটাতেই আমরা হাবুডুবু খাই, কত পড়া, তাই না, কত পড়া। বাট তুমি একবার চিন্তা করো তো, আল্লাহর রহমতের কাছে আমাদের এই জিনিসটা কিন্তু খুবই সামান্য। মানে আমরা যে প্রতিনিয়ত যে বেঁচে আছি, মানে আমাদের বেঁচে থাকাটা, মানে যদি সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু রহমত না দিতেন, আমরা আসলে বেঁচে থাকতে পারতাম না। কত সুন্দর করে উনি আমাদের জীবনটা সাজাই দিছেন, তাই না? ঠিক আছে। তো তুমি যখন বায়োলজিক্যাল সায়েন্স পড়বা, দেখবা কি তোমার মধ্যে এই যে বিশ্বাসগুলা, এই বিশ্বাসগুলা আরো প্রবল ভাবে তোমার অন্তরে গেঁথে যাবে একদম, যে না আসলেই আল্লাহ তাআলা আমাদেরকে এত এত রহমত করেন, হ্যাঁ। আমরা যখন হাসপাতালে যখন ডিউটি করি, মানে চোখের সামনে এত মানুষের মৃত্যু দেখতে হয়, হ্যাঁ। আবার মাঝে মাঝে মিরাকেলি কিছু কিছু পেশেন্ট এমন ভাবে ব্যাক করে আসে, মানে তখনও আসলে আমাদের মনে হয় যে না, মিরাকেল বলতে আসলেই পৃথিবীতে কিছু আছে, ঠিক আছে। সো আমি কাউকে জোর করে মেডিকেলে পড়তে বলি না, কাউকে জোর করে মেডিকেলে পড়তে বলবো না। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমাদের জন্য বলবো, ভাইয়া এই ফিল্ডটা তোমাদের জন্য ওপেন, এখানে করার মতো অনেক কিছু আছে, পৃথিবীকে দেওয়ার মতো, তোমার আত্মীয় স্বজন পরিজন সবাইকে দেওয়ার মতো অনেক কিছু আছে। বাট তোমাকে একটু স্যাক্রিফাইসিং মাইন্ডের হইতে হবে। যদি স্যাক্রিফাইসিং মাইন্ডের হও, ধৈর্য যদি বেশি থাকে, মেডিকেল সায়েন্স তোমার জন্য। আর ধৈর্য না থাকলে, স্যাক্রিফাইসিং মাইন্ড না থাকলে, ভাই মেডিকেল সায়েন্স তোমার জন্য না। ঠিক আছে, চলো পড়াশোনা করি। এখন আসো আরেকটা জিনিস সম্পর্কে, আচ্ছা সিএসএফটা একটু পড়ে আসি আমরা, হ্যাঁ। সিএসএফটা একটু পড়ে আসি। সিএসএফটা এই যে সিএসএফ সম্পর্কে যেহেতু কথাবার্তা চলেই আসছে, পড়ে আসি এখানে। দেখো প্রতি মিনিটে বলা হয় যে 0.5 ml সিএসএফ তৈরি হয়, অ্যাপেন্ডাইমা কোষ থেকে খরিত হয়। মেনিনজেস, মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস, ঠিক আছে। এটা কই থাকে? এই যে সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় নালী এবং মস্তিষ্কের গহ্বর, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে পরিমাণ, দেখো দৈনিক ক্ষরণ, এগুলা নিজেরা একটু পড়ে নিবা, পিএইচ নিজেরা পড়ে নিবা। উপাদান, আমাদের রক্তের প্লাজমাতে যতটুকু কি উপাদান থাকে, সিএসএফ এর উপাদানও তাই। কাজ কি? সিএসএফ এর কাজ হলো কেন্দ্রীয় স্নায়ু থেকে আঘাত থেকে রক্ষা করা, ঠিক আছে, বর্জ্য অপসারণ করা, এবং এটা ভাসিয়ে রাখে প্লবতাজনিত কারণে। দেখা যায় এই যে দেখো 1500 গ্রাম থেকে মাত্র 50 গ্রাম হয়ে গেছে। আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে এই জিনিসটা সহজ করে দিচ্ছেন আমাদের জন্য, হ্যাঁ। এবং সুরক্ষাও একটা বড় ব্যাপার। যদি মানে ইয়ে না থাকতো, সিএসএফ না থাকতো, আমরা তখন যখন কোনো আঘাত পেতাম, খুব অল্প আঘাতেই আমাদের ব্রেইনে খুব ক্ষতি হয়ে যেত, বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু এটা থেকে আমাদেরকে সে রক্ষা করতেছে, ঠিক আছে। এবং সবসময় একটা নির্দিষ্ট চাপ রক্ষা করে, এবং এই যে ধরো পুষ্টি সরবরাহ, গ্যাসীয় বিনিময়, এসব কাজ করে আর কি। তো আমরা পড়লাম সুরক্ষা করবে, ভাসমান রাখবে, ঠিক আছে। তারপরে হলো পরিবহন করবে, অপসারণ করবে, চাপ রক্ষা করবে। এই জিনিসগুলাকে লিখে দিবা। এটা মাঝে মাঝে সিকিউ কোশ্চেনে আমরা আসতে দেখে থাকি আর কি, ঠিক আছে। এটা মাঝে মাঝেই আমরা সিকিউ কোশ্চেনে আসতে দেখে থাকি। চলো তাহলে যেখানে ছিলাম ব্যাক করি। এখন আসো নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার মানে কি? এটা এক ধরনের রাসায়নিক পদার্থ যা উদ্দীপনা পরিবহনে সহায়তা করে, যা উদ্দীপনা পরিবহনে সহায়তা করে, এটাকে বলি নিউরো ট্রান্সমিটার। দেখো ট্রান্স মানে অর্থ বুঝলে বায়োলজি সহজ। ট্রান্সমিট করা মানে কি? পরিবহন করা। তাহলে যে পরিবহন করতে সহায়তা করে তার নাম কি হবে? ট্রান্সমিটার। এখন কি পরিবহন করবে? নার্ভ উদ্দীপনা বা স্নায়ু উদ্দীপনা। কার থেকে পরিবহন করবে? নিউরন থেকে। তাহলে এটা যেহেতু নিউরন রিলেটেড, এই জন্য নাম হয়েছে নিউরো ট্রান্সমিটার। তাহলে স্নায়ু কোষ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ স্নায়ু উদ্দীপনা পরিবহনে সহায়তা করে, যা তাকে বলবো নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। এখন দেখো এই নিউরো ট্রান্সমিটার হচ্ছে প্রি সাইনেপটিক নিউরনের ভেসিকেলে জমা থাকে। প্রি সাইনেপটিক নিউরন মানে কি? তো এখন আমাদের এখান থেকে একটা জিনিস আসলে ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটা হলো কি সিনেপস মানে কি? সিনেপস বা সাইনেপস মানে কি? এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটা হলো সিনেপস। সিনেপস মানে কি? পাশাপাশি দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় হচ্ছে সিনেপস। পাশাপাশি দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় হচ্ছে সিনেপস। ধরো এটা হচ্ছে আমাদের প্রথম নিউরন, ঠিক আছে। এটা হচ্ছে ধরো আমাদের প্রথম নিউরন, ঠিক আছে। এটা হচ্ছে ধরো আমাদের প্রথম নিউরন, ঠিক আছে। এটা হচ্ছে ধরো একটা নিউরন, এখানে ধরো আমাদের আরেকটা নিউরন, ঠিক আছে। এখানে ধরো আমাদের আরেকটা নিউরন, এই হচ্ছে আরেকটা নিউরন, ঠিক আছে। তাহলে এই একটা নিউরন, এই একটা নিউরন। এখন খেয়াল করো এই জায়গাটাতে আমাদের আসলে এই যে প্রি সাইনেপটিক আর পোস্ট সাইনেপটিক অংশটা বুঝতে হয়। ধরো এই যে যেটা
আগের নিউরন, পূর্ববর্তী নিউরন এবং পরবর্তী নিউরন, এটাকে বলতেছি পূর্ববর্তী নিউরন, এটাকে বলতেছি পরবর্তী নিউরন। পূর্ববর্তী নিউরনের শেষ প্রান্তকে বলা হয় প্রি সাইনেপটিক। প্রি মানে আগের, সিনেপসের আগের, এই যে এই জায়গাটাতে বলতেছি আমরা সিনেপস, ঠিক আছে, দুইটা সংযোগস্থল হয়েছে। তাহলে আগেরটা পূর্ববর্তী নিউরনের শেষ প্রান্তকে আমরা বলবো হচ্ছে প্রি সাইনেপটিক। প্রি সাইনেপটিক, ঠিক আছে। এই যে এখানে যে প্রান্তটা থাকে তাকে বলা হয় প্রি সাইনেপটিক নব, এবং এই নবের মধ্যে দেখা যায় কি একটা স্ফীত অংশ থাকে, এটাকে বলা হয় ভেসিকেল। তাহলে প্রি সাইনেপটিক ভেসিকেল বলতেছি, ঠিক আছে। ভেসিকেল কখন বলবো? এর মধ্যে নিউরোট্রান্সমিটার জমা হয়, জমা হলেই তখন আমরা এটাকে ভেসিকেল বলতেছি আর কি, প্রি সাইনেপটিক ভেসিকেল। তাহলে এই অংশটাকে কি বলবো ভাইয়া? এটা হলো পোস্ট সাইনেপটিক। পোস্ট সাইন্যাপটিক, পোস্ট সাইন্যাপটিক, পোস্ট সাইন্যাপটিক টার্মিনাল, পোস্ট সাইন্যাপটিক টার্মিনাল বলা হয়, নব বলা হয়, যাই বলো না কেন। তাহলে এই যে দেখো এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, এই যে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট, ঠিক আছে। ক্লেফট মানে তো বুঝো ফাঁকা জায়গা, ইংলিশে ক্লেফট মানে হলো ফাঁকা জায়গা। এই সাইন্যাপটিক ক্লেফট খুবই সামান্য হয়ে থাকে, বলা হয়ে থাকে 20 ন্যানোমিটার পর্যন্ত গ্যাপ থাকে। এই গ্যাপের অংশটাতে স্নায়ু উদ্দীপনা পরিবহন করতে সহায়তা করবে হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার গুলো, ঠিক আছে। তাহলে প্রি সাইন্যাপটিক নিউরনের ভেসিকেলে জমা থাকে। তাহলে এখন দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার কি কি আছে দেখো তো। ডোপামিন, গাবা, গ্লাইসিন। ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। আমি এভাবে মনে রাখতাম। দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে লিখতে একটা জি লেখা লাগে, জি লেখার আগে সি লেখা লাগে। কেন্দ্রীয় মানে সেন্ট্রাল মানে সি, ঠিক আছে। সি এর সাথে মিল আছে কার জি, জিতে গ্লাইসিন, জিতে গাবা, জিতে গ্লুটামেট। আরেকটা আলাদা করে মনে রাখবা ডোপামিন, আরেকটা আলাদা করে মনে রাখবা ডোপামিন, ঠিক আছে। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার গুলা সাধারণত এই এ দিয়ে তৈরি হয় আর কি। হ্যাঁ, অ্যাসিটালকোলিন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, হিস্টামিন। অ্যাসিটালকোলিন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, হিস্টামিন। এখানে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় নিউরোট্রান্সমিটার গুলোর মধ্যে সেটা হলো অ্যাসিটালকোলিন। এখানে লিখে আছে, হ্যাঁ, অ্যাসিটালকোলিন সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। ওকে, আচ্ছা, নিউরো হরমোন বলে একটা টার্ম আছে, এটা এত ইম্পর্টেন্ট না, একবার রিডিং দিয়ে নিও। তাহলে আমরা এখান থেকে পরীক্ষার জন্য কি কি শিখলাম? ক খ এর কোশ্চেনে যদি আসে নিউরোট্রান্সমিটার বলতে কি বুঝায়, এই যে এই মানে সংজ্ঞাটা দিবা, দুই একটা উদাহরণ দিবা। আর এখান থেকে এমসিকিউ আসে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, তাহলে ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে থাকে অ্যাসিটালকোলিন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, হিস্টামিন। অ্যাসিটালকোলিন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, হিস্টামিন, এগুলো, হ্যাঁ। আচ্ছা, তো এটাও পড়া শেষ। এবার আসো সিনেপস, পড়ে ফেলছি আমরা। দুটি স্নায়ুর মধ্যবর্তী স্থানে যেই তোমার সংযোগ স্থল থাকে সেটাকে বলি আমরা হচ্ছে সিনেপস। এটা আসলে ক খ কোশ্চেনের জন্য একটা সেলিব্রিটি কোশ্চেন, হ্যাঁ। তাহলে সিনেপস যখন গঠন করে একটা নিউরনকে প্রি সাইনেপটিক অংশ বলা হয়। এই যে এটা হলো পূর্ববর্তীটা হলো প্রি সাইনেপটিক, আর মাঝখানে হলো সাইনেপটিক ক্লেফট, আর এরপরেরটা হলো পোস্ট সাইনেপটিক নিউরন বা পোস্ট সাইনেপটিক টার্মিনাল বা পোস্ট সাইনেপটিক ঝিল্লি। দুইটার মাঝখানে কতটুকু ক্লেফট থাকে ভাইয়া? 20 থেকে 30 ন্যানোমিটার। এটাকে বলা হয় সাইনেপটিক ক্লেফট। এটাও পড়া শেষ আমাদের। এখন আসো স্নায়ু উদ্দীপনা কিভাবে পরিবাহিত হয়। তো একটা স্নায়ু উদ্দীপনা কিভাবে পরিবাহিত হয় আমরা এই জিনিসটা একটু শিখি আর কি, হ্যাঁ। এটা মানে অত কমনলি পরীক্ষায় আসে না, বাট আসতেও পারে, একেবারে যে কম ইম্পর্টেন্ট এটা বলা যাবে না। ধরো একটা কোষ দেহের মধ্যে একদম প্রথমে যে জিনিসটা হয়, একটা কোষ দেহের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়। এই স্নায়ু উদ্দীপনাটা আসতেছে, স্নায়ু উদ্দীপনাটা কেন আসলো? ধরো পরিবেশগত কারণে বা কোনো শারীরবৃত্তীয় কাজের কারণে কোনো একটা উদ্দীপনা আসলো, ঠিক আছে। স্নায়ু উদ্দীপনা যখন এখানে তোমার একটা কোষ দেহের মধ্যে যখন আসে, তখন দেখা যায় কি স্নায়ু উদ্দীপনাটার এই উদ্দীপনায় সাড়া প্রদান করে আমাদের যে প্রি সাইনেপটিক নিউরন আছে না, এই প্রি সাইনেপটিক ভেসিকলের ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে যায় যখন, তখন কি হইলো জানো? ভেদ্যতা বেড়ে যায় যখন, তখন হইলো এই যে আমাদের যেই বহিঃকোষীয় তরল আছে, এই বহিঃকোষীয় তরলের মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকে। তোমরা পড়েছিলে না ক্যালসিয়াম আয়ন কি কাজ করে? ক্যালসিয়াম আয়ন আমাদের হচ্ছে রক্ত তঞ্জনে সহায়তা করে। আবার এখানে দেখো ক্যালসিয়াম আয়ন কিন্তু স্নায়ু উদ্দীপনা পরিবহনেও সহায়তা করে, ঠিক আছে। কাজেই কারো যদি ক্যালসিয়াম কমে যায় দেহের মধ্যে, তখন রক্ত তঞ্জনে যেরকম অসুবিধা হতে পারে, স্নায়ু উদ্দীপনা পরিবহনেও অসুবিধা হতে পারে। আবার ক্যালসিয়াম তো অস্থি গঠন করে, অস্থিতেও সমস্যা হতে পারে। এগুলাই তো ডাক্তারি। আমরা যখন ডাক্তারি করি, রোগী যখন দেখি, তখন আমরা এই জিনিসগুলাই মাথায় রাখি যে কোন জিনিসটা কি কাজ করতো, ঠিক আছে। ওকে, তাহলে এই ক্যালসিয়াম আয়ন যেটা আছে, ক্যালসিয়াম আয়ন প্রি সাইনেপটিক ভেসিকলে প্রবেশ করে,
ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন হচ্ছে বহিঃকোষীয় তরল থেকে সাইন্যাপটিক নবে বা ভেসিকেলে প্রবেশ করে, প্রি সাইন্যাপটিক প্রি সাইন্যাপটিক নবে প্রবেশ করে, প্রি সাইন্যাপটিক নবে প্রবেশ করলো। তো যখন এখানে ক্যালসিয়াম আয়ন যখন ভিতরে ঢুকতেছে, এই ক্যালসিয়াম আয়নটার কাজ কি? ক্যালসিয়াম আয়ন হলো ধরো আমাদের কোষের মধ্যে যখন যা কিছু উৎপন্ন হয়, বলো তো দেখি প্যাকেজিং করা কার কাজ? কোষের মধ্যে যা কিছু উৎপন্ন হয় তখন প্যাকেজিং করা কার কাজ? ঝটপট বলো। কোষের মধ্যে যা কিছু উৎপন্ন হয় প্যাকেজিং এর কাজটা কে করে? জিম তো আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েই ছাড়বে। হ্যাঁ, জিজ্ঞাসা করতেছে নাকের পলিপাসের জন্য মাথা ব্যথা হতে পারে কিনা। হতে পারে জিম, তবে মাথা ব্যথা নাকের পলিপাসের সাথে একসাথে থাকার কারণ তোমার সাইনোসাইটিস থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, গলজি বডির কাজ, ভেরি গুড। এন্ড গলজি বডির মধ্যে একটা প্রকারভেদ আছে, মনে করে দেখো তো ভেসিকেল ছিল কিনা। গলজি বডির মধ্যে ভেসিকেল ছিল কিনা বলো দেখি। ভেরি গুড, গলজি বডির কাজ। তাহলে এখন দেখো একটা কোষের মধ্যে, এই যে কোষের মধ্যে এই যে দেখো ভেসিকেল গুলা, হ্যাঁ, এগুলা কিভাবে আসছে? কারণ কোষের মধ্যে নিউরোট্রান্সমিটারটা উৎপন্ন হয়, কোষের মধ্যে নিউরোট্রান্সমিটারটা উৎপন্ন হয়। ঠিক আছে, কোষের মধ্যে যখন নিউরোট্রান্সমিটার উৎপন্ন হয়ে আসে, এদেরকে ধরে রাখছে হচ্ছে আমাদের এই ভেসিকেল গুলা। এখন এই ভেসিকেল গুলাকে কি করতে হবে? ভেসিকেল গুলাকে তোমার বাইরের যে ঝিল্লি, এটাতে মানে বের করতে হবে আর কি, বাইরের ঝিল্লিটা বের করতে হবে। ঠিক আছে, ভেসিকেল মানে এর যে নিউরোট্রান্সমিটারটা আছে, নিউরোট্রান্সমিটারটা তোমার এই আমাদের যে কোষ ঝিল্লির অংশটা আছে না, প্রিসাইনেপটিক নিউরনের যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লির সাথে ফিউজড হয়ে এই আমাদের নিউরোট্রান্সমিটারটাকে মুক্ত করতে হবে সাইনেপটিক ক্লেফটের মধ্যে। এই কাজটাতে হেল্প করবে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়নের সহায়তায় সাইনেপটিক ভেসিকেল, ক্যালসিয়াম আয়নের সহায়তায় সাইনেপটিক ভেসিকেল প্রি সাইনেপটিক কোষ ঝিল্লির সাথে একত্রীভূত হয়ে সাইনেপটিক ক্লেফটে নিউরোট্রান্সমিটার ক্ষরণ করবে। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখলাম ক্যালসিয়াম আয়নের প্রভাবে ভেসিকেল থেকে, মানে সাইনেপটিক ভেসিকেল থেকে, এটাকে সাইনেপটিকও বলতে পারো, সিনেপটিকও বলতে পারো, দুইটাই কারেক্ট। সিনেপটিক ভেসিকেল থেকে নিউরোট্রান্সমিটার, সংক্ষেপে লিখলাম, এগুলা ক্ষরণ করতে সহায়তা করতেছে। তো নিউরোট্রান্সমিটার ক্ষরণ হলো। এখন যখন এখানে নিউরোট্রান্সমিটার ক্ষরণ হয়ে গেল, তখন এই পোস্ট সাইনেপটিক টার্মিনালে এর কোষঝিল্লিতে বিশেষ একটা প্রোটিন থাকে, ওই প্রোটিনটাকে আমরা রিসেপ্টর বলি। এটা বলি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। এই নিউরোট্রান্সমিটারটা অ্যাসিটাইলকোলিন ছিল দেখে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, অন্যটা থাকলে অন্যটা রিসেপ্টর থাকতো। সো এখন এই নিউরোট্রান্সমিটারটা যখন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে যুক্ত হলো, তখন দেখা যাবে কি আমাদের এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প বলে আরেকটা মানে তোমার স্পেশাল প্রোটিন থাকে আর কি। ওই যে পড়ছো না তোমরা, ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন পড়ছো না? এই যে যেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এরকম একটা প্রোটিন থাকে যেটাকে বলি আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে এই নিউরোট্রান্সমিটার ক্ষরণের ফলে আমাদের এই যে সোডিয়াম এবং পটাশিয়াম যে পাম্প আছে, এই সোডিয়াম পটাশিয়াম পাম্প উদ্দীপ্ত হইছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প উদ্দীপ্ত হয়। সোডিয়াম পটাশিয়াম পাম্প উদ্দীপ্ত হইলে দেখো একটা জিনিস কি হইলো, সেটা হইলো যে আমাদের কোষের ভেতরে মানে হলো দেখা যায় যে বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম আয়ন প্রবেশ করে এবং তোমার পটাশিয়াম আয়ন নির্গমন করে। বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম আয়ন প্রবেশ করে এবং পটাশিয়াম আয়ন নির্গমন করে। তো এখানে দেখা যায় কি, আমরা স্পেসিফিক বলে দেই, 3টি সোডিয়াম আয়ন প্রবেশ করে এবং 2টি পটাশিয়াম আয়ন বহির্গমন হয়, 2টি পটাশিয়াম আয়ন বহির্গমন হয়। তো এখন দেখো তো, সোডিয়াম আয়ন 3টা ঢুকছে, পটাশিয়াম আয়ন 2টা বের হইছে, তাহলে কি এর মধ্যে একটা তড়িৎ বিভব তৈরি হলো না? এই যে এখানে যে একটা তড়িৎ বিভব তৈরি হয়, এই তড়িৎ বিভবটাকেই বলি আমরা অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল অথবা এটাকে বাংলায় বলা হয় কার্যকরী বিভব। এই কার্যকরী বিভবটা যে মানে তৈরি হলো, এই বিভবটাই তোমার স্নায়ু উদ্দীপনা হিসেবে পরিবাহিত হবে আর কি। বুঝতে পেরেছ? জিনিসটা একটু কমপ্লেক্স, তোমাদের লেভেলে খুব বেশি কমনলি আসে না, বাট যেহেতু বলছি ক্লাসে সবই পড়াবো যা যা লাগবে, তো সব কভার করার জন্য আমি এই জিনিসটা বললাম তোমাদের সাথে। আজমল স্যারের বইয়েও জিনিসগুলো লিখা আছে, তো আমি বলার পরে তোমরা একবার বইটা পড়বা, দেখবা তোমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক সহজ হয়ে যাবে। সাদা জিজ্ঞাসা করছে গ্যাসীয় বিনিময় মানে কি ব্রেনে গ্যাস হয়? ভাইয়া শোনো, আমাদের জীবিত যতগুলা কোষ আছে প্রত্যেকটা কোষের
অক্সিজেন লাগে এবং প্রত্যেকটা কোষেই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কেন বলতো? তা না হলে কোষ এটিপি কোত্থেকে পাবে বলতো? প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য এটিপি লাগবে না? ঠিক আছে, এই যে অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, এটাই তো গ্যাসীয় বিনিময়। এবং ইন্টারেস্টিং তথ্য হলো, আমাদের দেহে যদি অক্সিজেনের অভাব হয়, সবার আগে যেই কোষটা মারা যায় সেই কোষটা হলো স্নায়ু কোষ বা নিউরন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে বলো, উদ্দীপনা পরিবহন কনফিউশন আছে? হ্যাঁ, ব্রেনের 10%ও কাজ করে না, এটা জাস্ট একটা বলা হয় আর কি। আচ্ছা, একজন বলছে ভাই একটু আবার একটু বলেন, সুবিধা হয়। চলো আবার বলি, ইজি জিনিস, ইজি জিনিস। ধরো একটা স্নায়ু উদ্দীপনা যখন আসে, স্নায়ু উদ্দীপনার যখন একটা কোষের বা কোষ দেহের মধ্যে স্নায়ু উদ্দীপনা উৎপন্ন হয়, এই স্নায়ু উদ্দীপনার প্রেক্ষিতে আমাদের যে প্রি সাইনেপটিক কোষ ঝিল্লি আছে, এর ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে গেলে বহিঃকোষীয় তরল থেকে ক্যালসিয়াম আয়ন এর ভেতরে প্রবেশ করে। ক্যালসিয়াম আয়ন প্রবেশ করার ফলে এই ক্যালসিয়াম আয়নের সহায়তায়, এই দেখো ক্যালসিয়াম আয়নের সহায়তায় আমাদের সাইনেপটিক ভেসিকেল, যেগুলোর ভেতরে নিউরোট্রান্সমিটার আছে, এই ভেসিকেল গুলা কি করতেছে, কোষ ঝিল্লির সাথে একত্রীভূত হয়ে আমাদের সাইনেপটিক ক্লেফটের মধ্যে নিউরোট্রান্সমিটারটা ক্ষরণ করে। এই নিউরোট্রান্সমিটারটা যখন পোস্ট সাইনেপটিক ঝিল্লির মধ্যে রিসেপ্টরের সাথে যুক্ত হয়, তখন আমাদের এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা থাকে, এটা উদ্দীপিত হয়ে যায়। এটা উদ্দীপিত হয়ে গেলে বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম প্রবেশ করে এবং পটাশিয়াম আয়ন নির্গমন হয়। সোডিয়াম প্রবেশ করে এবং পটাশিয়াম আয়ন নির্গমন হয়। যখন সোডিয়াম প্রবেশ করে, পটাশিয়াম নির্গমন হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে। ওটাকেই বলছি আমরা অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়ালটার জন্যই আমাদের নার্ভ ইম্পালস পরিবাহিত হবে, নার্ভ ইম্পালস, অথবা এটাকে বলি আমরা স্নায়ু উদ্দীপনা, এটাকে বলি আমরা স্নায়ু উদ্দীপনা। তো এটাই হচ্ছে কি করবে, স্নায়ু উদ্দীপনা আকারে পরবর্তী নিউরনে প্রবাহিত হবে। তো এটা থেকে আবার পরবর্তী নিউরনে, এভাবে করে আসলে স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয়। তাহলে এখানে একই সাথে দেখো রসায়ন কাজ করতেছে, আবার ফিজিক্সও কাজ করতেছে, কিন্তু পড়তেছি হচ্ছে বায়োলজি। এজন্য আমরা এটাকে বলি তড়িৎ রাসায়নিক উদ্দীপনা। তাহলে স্নায়ু উদ্দীপনা আসলে এক ধরনের তড়িৎ রাসায়নিক উদ্দীপনা। ঠিক আছে, ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, চলো সামনে যাই। ঠিক আছে, এখন আসো মেনিনজেস। মেনিনজেস মানে আমরা কি বুঝি ভাইয়া? মেনিনজেস মানে আমরা বুঝি মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের যে আবরণী আছে, এটাকে বলি আমরা হচ্ছে মেনিনজেস। মেনিনজেসের তিনটা অংশ থাকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। আমরা এভাবে পড়তাম, ডিএপি, ড্যাপ, ডিএপি, ড্যাপ, অর্থাৎ সবচেয়ে বাইরে থাকবে হচ্ছে ডুরা, তারপরে থাকবে হচ্ছে অ্যারাকনয়েড, তারপরে থাকবে হচ্ছে পায়ামিটার। তাহলে ডুরা, অ্যারাকনয়েড এবং পায়ামিটার, ডুরা, অ্যারাকনয়েড এবং পায়ামিটার। ঠিক আছে ভাইয়া, ওকে। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এটা হচ্ছে করোটির অস্থি। তাহলে অস্থির পরেই আসে হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। তাহলে অস্থির পরেই আসে হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। ডুরা ম্যাটারের নিচের যে জায়গাটা, এটাকে বলি আমরা সাবডুরাল স্পেস। তাহলে এই দেখো ডুরা ম্যাটার, ডুরা ম্যাটারের নিচে আছে হচ্ছে সাবডুরাল স্পেস, ডুরার নিচে, এই জন্য সাবডুরাল স্পেস। ঠিক আছে, এখন আসো তারপরের যে অংশটা, এটাকে বলি আমরা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে এই অ্যারাকনয়েড ম্যাটারের নিচে যে অংশটা থাকবে, তাকে বলবো আমরা সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে এই যে এই সম্পূর্ণ অংশটুকু অ্যারাকনয়েড ম্যাটার, তো এই সম্পূর্ণ অংশটুকু অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটারের নিচে এই যে অংশটা, এখানে আমরা দেখি সিএসএফ থাকে। অ্যারাকনয়েড ম্যাটারের নিচে ধরো এই যে যেখানে হলুদ কালার দিলাম, এটাতে সিএসএফ থাকে। এই সিএসএফ যে স্থান তাতে থাকে, এটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড ম্যাটার, সাব অ্যারাকনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস। ঠিক আছে, তাহলে সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে এই যে সাব অ্যারাকনয়েড স্পেস, এটার ফাংশনটা কি? এই জায়গাটাতেই হচ্ছে সিএসএফ থাকবে, সিএসএফ এখানে থাকে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো এটা কিন্তু ব্রেনের বাইরে, এটা কিন্তু ব্রেনের বাইরে, এটা কিন্তু ব্রেনের ভেতরে না, এটা কিন্তু ব্রেনের বাইরে। ঠিক আছে, তাহলে এই যে সিএসএফটা কোথায় আছে ভাইয়া? সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে। কোথায় আছে? সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে। এটাই কিন্তু ভাষায় রাখতেছে ব্রেনটাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো তো এই সিএসএফ যে স্তরটা, এই স্তরটার মধ্যেই হচ্ছে আমরা দেখতে পাই যে তোমার বিভিন্ন রক্তনালীগুলো অবস্থান করতেছে। এই সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে আমরা দেখতে পাই রক্তনালীগুলো অবস্থান করতেছে। আমরা যখন অপারেশন করার আগে রোগীকে অ্যানেস্থেসিয়া দেই, দেখবা পিঠের মধ্যে একটা সুই দেয়। আল্লাহ না করুক কারো যদি অপারেশন টেবিলে যেতে হয়, বা যখন ধরো মায়েদেরকে সিজার করা হয় অপারেশন, হ্যাঁ, অথবা ধরো শরীরের নিচের অংশের কোনো অপারেশন যখন করা হয়, পিঠের মধ্যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। কেন ভাইয়া পিঠের মধ্যে অ্যানেস্থেসিয়া দেওয়া হইলো? নর্মালি চিন্তা করো, ধরো আমাদের এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে? আচ্ছা, ধরো আমাদের এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন। ব্রেনের নিচে এই জায়গাটা কি হয়ে গেছে ভাইয়া?
সুষুম্নাকাণ্ড আকারে আমাদের কোথায় আছে? এটা মেরুদণ্ডের ভেতরে অবস্থান করতেছে না? মেরুদণ্ডের ভেতরে অবস্থান করতেছে। তাহলে আমরা যখন অ্যানেস্থেসিয়া দিব, একেবারে সাথের যে স্থানটা, এটা তো পায়া, পায়ের উপরে হচ্ছে অ্যারাকনয়েড, তার উপরে হচ্ছে ডুরা, ঠিক আছে? এখানে ধরো হচ্ছে আছে আমাদের একটা এরকম মেরুদণ্ডের হাড়। তো তোমরা আমার মতো যারা লিনথিন পার্সন আছো, পিঠে যদি হাত দাও গ্যাপ খুঁজে পাবা। ওই মানে যে জিনিসগুলা কাটার মতো লাগতেছে ওগুলা হলো কি আমাদের মেরুদণ্ডের যে কশেরুকা আছে, কশেরুকার স্পাইন। হ্যাঁ, দুইটা স্পাইনের মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে। আমরা কি করি, ওই ফাঁকা জায়গা দিয়ে এখান দিয়ে একটা সুই প্রবেশ করানো হয়, এদিক দিয়ে একটা সুই, হ্যাঁ, লম্বা একটা নিডল প্রবেশ করানো হয়। ওই নিডলটা কোন পর্যন্ত প্রবেশ করতে হয়? যখন এই সিএসএফটা আসে টপ টপ করে একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে আমি দুনিয়াতে যত ক্রিস্টাল ক্লিয়ার জিনিস দেখছি তার মধ্যে সবচেয়ে বেশি ক্লিয়ার মোস্ট ফ্লুইড পাইছি সিএসএফ কে। বুঝতে পারছো? তখন এই সিএসএফটা এখানে আসে, ঠিক আছে? এখন আমরা এইখানে অজ্ঞানের ইনজেকশন দিই, মানে তখন এই যে সুইয়ের সাহায্যে এখানে ধরো অ্যানেস্থেসিয়ার যেই ওষুধ সেটা পুশ করা হয়। তো ওইটা পুশ করলে কি হচ্ছে, এই যে আমাদের সুষুম্নাকাণ্ডটার থেকে যে সুষুম্না স্নায়ুগুলা বের হচ্ছিল, ধরো এগুলা তো সুষুম্না স্নায়ুগুলা বের হয়ে হয়ে সারা বডির নিচের যে অংশ আছে, ধরো পেটের নিচের অংশ, আমাদের জেনিটাল অর্গান যেটা আছে, পায়ের অর্গান যেটা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে স্নায়ু উদ্দীপনাগুলা পরিবহন করতেছে। কিন্তু আমি এখানে যখন অ্যানেস্থেসিয়া দিয়ে দিছি, এখানে যখন আমি অ্যানেস্থেসিয়া দিয়ে দিছি, এই অ্যানেস্থেসিয়া কি করতেছে, এই অ্যানেস্থেসিয়া এই যে এখানে ক্যালসিয়াম আয়ন আছে না, এই ক্যালসিয়াম আয়নকে কি করতেছে, ওর ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সোডিয়াম পটাশিয়াম পাম্পগুলাকেও অ্যাক্টিভ হতে দিচ্ছে না। তাহলে কোনো স্নায়ু উদ্দীপনা পরিবহন হচ্ছে না। তো যেই অংশটাতে স্নায়ু উদ্দীপনা পরিবহন হচ্ছে না, ওই অংশটাতে পেশেন্ট পেইন ফিল করতেছে না, কিছুই বুঝতেছে না, আমরা সহজে অপারেশন করে ফেলতে পারতেছি। এভাবে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। কোথায় দেওয়া হয় তাইলে? এই সাবআরাকনয়েড স্পেসের মধ্যে। কত ইন্টারেস্টিং জিনিস, তাই না? ঠিক আছে, এটা করে মানে আংশিক অংশ অবশ করা হয় আর কি। এখন দেখো, এটা কিন্তু এই উপরের অংশকে এফেক্ট করে নাই। কাজেই যখন পায়ের নিচে অবশ করা হয় তখন হাত কিন্তু ঠিকই থাকে, মাথাও কিন্তু ঠিকই থাকে, পেশেন্ট কিন্তু কথা বলতে পারে। হ্যাঁ, আমরা কথা বলতে পারি পেশেন্টের সাথে, ঠিক আছে? কত ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, ওকে। তাহলে পরীক্ষায় কি প্রশ্ন আসবে ভাইয়া? পরীক্ষায় প্রশ্ন আসবে সিএসএফ কোথায় থাকে, এই যে সাবআরাকনয়েড স্পেসে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে তোমার অবেদন যোগ্য ওষুধ, এটা মেডিকেলে আসতে পারে। অবেদন মানে হলো অ্যানেস্থেসিয়ার ওষুধ কোথায় দেওয়া হয়? এই সাবআরাকনয়েড স্পেসের মধ্যে দেওয়া হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে মেনিনজেসের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? ডুরা ম্যাটার। সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? পায়া ম্যাটার। ঠিক আছে, এগুলা পরীক্ষায় খুব কমনলি আসে আর কি। ওকে, এখন আসো আমরা ব্রেন সম্পর্কে পড়ি। আমাদের ব্রেনের তিনটা অঞ্চল পাওয়া যায়। এই তিনটা অঞ্চল কিভাবে আসছে জানো? এই তিনটা অঞ্চল ভ্রূণীয় অবস্থা থেকেই আসছে। ভ্রূণের যখন আমাদের ওই তোমার নিউরাল ক্যানেল যখন ছিল, যখন থেকে মস্তিষ্ক ডেভেলপমেন্ট শুরু হয়েছে, ঠিক আছে, ওই জায়গাটা থেকে আমরা তিনটা অংশ পাই: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, অগ্র মস্তিষ্ককে আরেকটা নাম বলা হয় ফোর ব্রেইন, মধ্য মস্তিষ্ককে বলা হয় মিড ব্রেইন, পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয় হাইন্ড ব্রেইন। ঠিক আছে, আবার এদের আরেকটা নাম আছে। অগ্র মস্তিষ্ককে বলা হয় হচ্ছে তোমার আমরা এই মস্তিষ্ককে কি বলে থাকি? এনসেফালন বলে থাকি। মস্তিষ্ককে কি বলে থাকি ভাইয়া? এনসেফালন বলে থাকি আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে অগ্র মস্তিষ্ক যে পোর্শনটা আছে, এটাকে কি বলবো বলো তো? অগ্র মস্তিষ্ককে কি বলবো? অগ্র মস্তিষ্কের অংশটাকে কি বলবো? ঝটপট বলো। অগ্র মস্তিষ্কের যে অংশ, এটাকে কি বলবো? প্রোসেনসেফালন। ভেরি গুড। তাহলে আমাদের এগুলো একটু লিখে দেই তোমাদেরকে। এটাকে বলা হয় হচ্ছে প্রোসেনসেফালন। প্রোসেনসেফালন, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রোসেনসেফালন। প্রোসেনসেফালন। আর মধ্যকে বলা হয় হচ্ছে মেসেনসেফালন। মেসেনসেফালন। তো পরীক্ষায় মাঝে মাঝে এরকম প্রশ্ন দিয়ে দেয় যে প্রোসেনসেফালনের অংশ কোনটি? তো তুমি তো জানো না প্রোসেনসেফালন আর অগ্র মস্তিষ্ক যে একই জিনিস, তখন ভুল হয়ে যায়। এজন্য বায়োলজি পড়তে গেলে অন্য নামগুলো একটু পড়ে নিবা। মেসেনসেফালন। আর পশ্চাৎ মস্তিষ্কের আরেকটা নাম হলো রম্বেনসেফালন। ঠিক আছে, আর মস্তিষ্ক মানে হচ্ছে এনসেফালন। রম্বেনসেফালন। রম্বেনসেফালন। ঠিক আছে, এখন আসো কি কি অংশ আছে দেখো। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। অগ্র সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ সেরিবেলাম, মেডুলা, পন্স। তাহলে অগ্রের মধ্যে, তো এটা যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি, বলে যে ভাইয়া গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার কি জিনিস, এগুলা কোনটা কোথায় থাকে, খালি গুলায় যায়। মনে রাখবা ভাইয়া, এই নামগুলা কিভাবে আসছে? নামগুলা অ্যাপিয়ারেন্স বা কোনটা কেমন দেখা যায় ওই জায়গা থেকে আসছে। বলতো তাহলে একটু আগে যে আমরা পড়ে আসলাম মাইলিন আবরণী, মাইলিন আবরণী কোথায় থাকে বলো? মাইলিন আবরণী কোথায় থাকে?
আমরা যে একটু আগে পড়ে আসলাম মাইলিনের আবরণী, এটা কোথায় থাকে? অ্যাক্সনে থাকে। তাহলে হোয়াইট ম্যাটার মানে হচ্ছে মাইলিন যুক্ত অ্যাক্সন। হোয়াইট ম্যাটার মানে হচ্ছে মাইলিন যুক্ত অ্যাক্সন। আর গ্রে ম্যাটার মানে হচ্ছে কি, এই যে কোষ দেহ, ডেনড্রাইট, এবং রক্তনালী, এই জিনিসগুলাকে একসাথে বলি হচ্ছে আমরা গ্রে ম্যাটার। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের উপর ভিত্তি করে আমরা মস্তিষ্ককে এবং সুষমাকাণ্ডকে সাজাই। এই কথাটা ভালো মতন মনে রাখবা, কথাটা খুব ভালো মতন মনে রাখবা যে ভাই, মস্তিষ্ক হইলো নারকেলের মতো। মস্তিষ্ক কিসের মতো? নারকেলের মতো। একটা নারকেলের দেখবা যে বাইরের দিকে, একটা নারকেলের দেখবা কি বাইরের দিকে হচ্ছে কি থাকে, একটা নারকেলের দেখবা যে বাইরের দিকে, ধরো এটা একটা নারকেল, ঠিক আছে, ধরো এটা একটা নারকেল, এর বাইরের দিকে হচ্ছে কি আছে, গ্রে ম্যাটার আছে, তাই না? আর ভেতরের দিকে কি থাকবে ভাই? হোয়াইট ম্যাটার থাকবে। ভেতরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার। এই যে দেখো, এটা হচ্ছে নারকেল। নারকেল তো খাইছো সবাই আশা করি, নাকি? হ্যাঁ, নারকেল তো নিশ্চয়ই খাইছো। তো নারকেল যদি খাও দেখবা কি ভেতরের অংশটা সাদা, বাইরের অংশটা হচ্ছে মানে বাদামি আর কি, মানে বাইরের অংশটা হচ্ছে বাদামি থাকে। সো নারকেল, মাথা যেহেতু গোল, মনে রাখবা মাথার ক্ষেত্রে হচ্ছে মস্তিষ্ক, এটা পড়তেছি আমরা মস্তিষ্ক বা ব্রেন, মস্তিষ্ক বা ব্রেন। তাহলে মস্তিষ্কের মধ্যে হচ্ছে বাইরের দিকে হচ্ছে আমাদের যে মানে গ্রে ম্যাটারটা থাকে বাইরের দিকে, গ্রে ম্যাটার, আর ভেতরের দিকে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। কিন্তু সুষমাকাণ্ডের ক্ষেত্রে এটা আবার উল্টা, সুষমাকাণ্ডের ক্ষেত্রে এটা আবার উল্টা। ঠিক আছে, ধরো এটা আলাদা করে দিলাম, এত মোটাটা লাগবে না, ধরো এখানে আলাদা করে দিলাম, ঠিক আছে। সুষমাকাণ্ডের ক্ষেত্রে এটা আবার উল্টাটা, তার মানে হচ্ছে বাইরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার, ভেতরের দিকে হচ্ছে গ্রে ম্যাটার সুষমাকাণ্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে ধরো এটা যদি সুষমাকাণ্ড হয়, বাইরের দিকে হোয়াইট ম্যাটার আর ভেতরের দিকে থাকবে হচ্ছে গ্রে ম্যাটার, তাহলে ভেতরের দিকে আছে হচ্ছে গ্রে ম্যাটার, ঠিক আছে। এই যে ভেতরের দিকে দিয়ে দিলাম হচ্ছে গ্রে ম্যাটার, সুষমাকাণ্ড, ঠিক আছে। সুষমাকাণ্ড এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, মাঝে মাঝে পরীক্ষা এখান থেকে ইনফরমেশন দেয় যে হোয়াইট ম্যাটার কোন দিকে, গ্রে ম্যাটার কোন দিকে, ভুলে যাও। একটা রুলটা তো ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। নারকেল মনে রাখবা, নারকেল বাইরে থেকে দেখতে গ্রে কিন্তু ভেতরের দিকে হোয়াইট, তাই না? ব্রেনের মধ্যেও বাইরের দিকে গ্রে, ভেতর দিকে হচ্ছে হোয়াইট, কিন্তু আমাদের সুষমাকাণ্ডের মধ্যে বাইরে হচ্ছে হোয়াইট, ভেতরে হচ্ছে গ্রে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হোয়াইট আর ভেতরের দিকে হচ্ছে গ্রে বা ধূসর, গ্রে বা ধূসর পদার্থ। হ্যাঁ, বইয়ের মধ্যে দেখবা আছে গ্রে বা ধূসর পদার্থ। ওকে, তাহলে এখন আমাদের আরো কিছু টার্ম পড়া লাগবে। এই যে ব্রেনের মধ্যে আমরা দেখতে পাই কি, ব্রেনের মধ্যে আমরা আর কি কি দেখতে পাই, একটা জিনিস খেয়াল করো তো, উঁচু জায়গা নিচু জায়গাগুলো দেখতে পাচ্ছি, তাই না? ব্রেনের মধ্যে যে উঁচু জায়গা, এই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে জাইরাস, এই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে জাইরাস। আর এই যে এরকম নিচের যে জায়গাগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে ফিশার। তাহলে জাইরাস এবং ফিশার, তো এটাও তুমি মনে রাখতে পারো এইভাবে যে ভাই, উঁচু জায়গা মানে হচ্ছে জমি, আর নিচু জায়গা মানে হচ্ছে ফিশ, মানে নিচু জায়গাতে ফিশ থাকে, তাহলে নিচু গুলাকে বলবো হচ্ছে ফিশার আর উঁচু গুলাকে বলবো হচ্ছে জাইরাস, ঠিক আছে। তাহলে জাইরাস এবং ফিশার বুঝলাম তো? হ্যাঁ, তাহলে এই যে এখানে এগুলা হচ্ছে এক একটা ফিশার আর কি। হ্যাঁ, এগুলা ধরো এক একটা ফিশার, এটা এক একটা ফিশার। তো বড় বড় যে ফিশার্স গুলা থাকে ওগুলাকে বলা হয় সালকাস, বড় বড় ফিশারকে বলা হয় সালকাস। যেমন ধরো এই যে এটার নাম হইছে সেন্ট্রাল সালকাস, ঠিক আছে, সেন্ট্রাল সালকাস, বুঝতে পেরেছো? এটার নাম হলো কি সেন্ট্রাল সালকাস। এখন ভাইয়া, আপনি এখানে এত কালারফুল করে নিয়ে আসছেন কেন? কালারফুল করে নিয়ে আসছি কারণ হলো এই যে আমাদের সেরিব্রাম বা আমাদের যে সেরেব্রাম, এই সেরেব্রামের কাজগুলাকে সহজ করার জন্য আমরা কয়েকটা লোবে বিভক্ত করি। লোব মানে কি? অংশ। তো লোবগুলার নাম কি কি? একেবারে সামনের দিকের যে সেরিব্রামের অংশটা, এটার নাম হলো ফ্রন্টাল লোব, এরপরে থাকে হলো প্যারাইটাল লোব, তাহলে ফ্রন্টাল লোব আছে, প্যারাইটাল লোব আছে, এরপরে আছে হলো টেম্পোরাল লোব, তারপরে আছে হচ্ছে অক্সিপিটাল লোব। দেখো লোবগুলা কিন্তু সবগুলাই বোনসের সাথে সাথে রিলেটেড।
আমাদের যে কপাল নির্মাণকারী অস্থি ফ্রন্টাল, তাহলে ফ্রন্টালের পেছনের যে অংশটা থাকে এটাকে বলি আমরা ফ্রন্টাল লোব, ঠিক আছে। আর দুই পাশে প্যারাইটাল অস্থি আছে না, তো প্যারাইটালের সাথে যে ব্রেনের যে অংশটা থাকে ওটাকে বলি আমরা প্যারাইটাল লোব, ঠিক আছে। আবার এই কানের এখানে কানটা যে হাড়ের মধ্যে আছে এটার নাম কি টেম্পোরাল অস্থি না, তাহলে এই টেম্পোরালের সাথে যে অংশটা আছে ব্রেনের ওটাকে বলবো আমরা টেম্পোরাল লোব। আর পেছনের দিকের যে অস্থিটা এটাকে বলি আমরা অক্সিপিটাল অস্থি, তাহলে এই অক্সিপিটাল অস্থির সাথে যে লোবটা আছে ব্রেনের এটাকে বলবো আমরা অক্সিপিটাল লোব, ঠিক আছে। এবং আরেকটা লোব যেটা বাইরে থেকে দেখা যায় না, এটা স্পেশাল লোব, এটাকে বলা হয়েছে লিম্বিক লোব, এটাকে বলা হয় হচ্ছে লিম্বিক লোব, বুঝতে পারছো, এটাকে বলা হয় কি লিম্বিক লোব। এগুলা মাঝে মাঝেই আমরা কিন্তু পরীক্ষায় আসতে দেখি। ভাই এই যে লোবগুলা, এই লোবগুলা কেন এরকম আলাদা করা হইলো? লোবগুলা আলাদা করা হয়েছে তাদের কাজের বেসিসে। আমাদের স্মৃতি আমরা কোথায় ধরে রাখতে পারি? আমাদের স্মৃতি ধরে রাখতে পারি হচ্ছে আমাদের ফ্রন্টাল লোবে। তাহলে আমাদের স্মৃতিটা কোথায় ধরে রাখবো আমাদের? তাহলে স্মৃতি, তারপরে ধরো চিন্তা শক্তি, ঠিক আছে, তারপরে এই যে আমাদের বুদ্ধি, ঠিক আছে, আমাদের বাক শক্তি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের এই ফ্রন্টাল লোবে। বাংলা সিনেমা দেখা যাবে না, বাংলা সিনেমা দেখলে আমরা কিন্তু মানে মিসগাইডেড হব। বাংলা সিনেমায় দেখবা কি যে নায়ক বা নায়িকা মাথার সামনে আঘাতপ্রাপ্ত হয় কিন্তু সে চোখে দেখতে পারে না। হ্যাঁ, মাথায় আঘাতপ্রাপ্ত হলে চোখে দেখতে না পাওয়ার বা অন্ধ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে, কিন্তু সামনে আঘাত পেলে কখনো চোখে মানে দেখতে পাওয়ার বা দৃষ্টিশক্তি হরণ করার মতো আঘাত সামনে আঘাত পেলে হয় না। কেন জানো? কারণ ফ্রন্টাল লোব তো দেখার সাথে সম্পর্কিত না, ফ্রন্টাল লোব হলো এগুলার সাথে সম্পর্কিত, এই যে আমাদের যে সোশ্যাল যে আচরণগুলা এই কাজগুলোর সাথে সম্পর্কিত। এই যে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি আমার স্মৃতি থেকে পড়াচ্ছি বা আমার বুদ্ধি দিয়ে পড়াচ্ছি তোমাদেরকে, চিন্তা করে পড়াচ্ছি তোমাদেরকে। আমি তোমাদেরকে যে লেভেলে পড়াবো নিশ্চয়ই আমি আমার এমবিবিএস স্টুডেন্টদেরকে ওইভাবে পড়াবো না, আমার তো এমবিবিএস স্টুডেন্টদেরকেও পড়াইতে হয় বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এই যে আবার কথা বলতেছি, তাহলে আমরা ফ্রন্টাল লোব দিয়ে, তাহলে কেউ যদি সামনে আঘাতপ্রাপ্ত হয় তার স্মৃতি নষ্ট হয়ে যাবে, স্মৃতিভ্রম হইতে পারে, ঠিক আছে, সে ভুলে যাইতে পারে, হ্যাঁ, তার বুদ্ধি লোপ পাইতে পারে। বুদ্ধি লোপ পাইলে কি করবে? সে সোশ্যাল আচরণগুলা করতে পারবে না। ধরো যেখানে সেখানে সে আজে বাজে কথা বলে বেড়াবে, যেখানে সেখানে সে পায়খানা প্রস্রাব এগুলো করে বেড়াবে, ঠিক আছে, মানে সোশ্যাল আচরণগুলা নষ্ট হয়ে যাবে আর কি। এবারে আসো হচ্ছে প্যারাইটাল লোব। আমাদের প্যারাইটাল লোব কি কাজ করে জানো? প্যারাইটাল লোবের প্রধান কাজ হলো সাধারণ অনুভূতিগুলা নিয়ে ডিল করে। হ্যাঁ, ব্যথা, স্পর্শ, উষ্ণতা, তাহলে অনুভূতি, আমি এটাকে বলে রাখলাম হচ্ছে অনুভূতি। অনুভূতি, তাহলে ধরো কারো যদি প্যারাইটাল লোব ক্ষতিগ্রস্ত হয়, কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? প্যারাইটাল লোবে যে অংশটা দিয়ে আমাদের রক্ত সাপ্লাই হচ্ছে ওই অংশের রক্তনালীতে যদি কোনো কারণে স্ট্রোক হয় তখন আমরা তাকে বলবো যে তার অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়। ধরো এই যে ব্যথা, উষ্ণতা, এই অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়। টেম্পোরাল লোব, এটা তো কানের সাথে সম্পর্কিত, তাহলে এটা হচ্ছে শ্রবণ, এটা হলো শ্রবণ। তাহলে টেম্পোরাল লোবের এখানে যদি কারো ক্ষতিগ্রস্ত হয় সে কানে নাও শুনতে পারে পরবর্তীতে ব্রেনের জন্য। অক্সিপিটাল লোবে আমাদের দৃষ্টিশক্তির কেন্দ্রটা থাকে, তাহলে আমাদের দৃষ্টিশক্তির কেন্দ্রটা কোথায় থাকে ভাইয়া? অক্সিপিটাল লোবে। তাহলে কেউ যদি মাথার পেছনে বাড়ি দেয়, মাথার পেছনে বাড়ি দেয় তখন তার হচ্ছে এই দৃষ্টিশক্তিটা লোপ হইতে পারে। আর লিম্বিক লোব, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লোব, এটা বাইরের আঘাত দিয়ে নষ্ট করা যাবে না, ভেতরে থাকে এটা। এটা কি কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আমাদের বিভিন্ন সুখানুভূতি, ঠিক আছে, যৌন উদ্দীপনা, এগুলা নিয়ে কাজ করে হচ্ছে এই লিম্বিক লোবটা, বুঝতে পারছো? তাহলে লিম্বিক লোবের কন্ট্রোল যার যত ভালো সে জীবনে তত ভালো শাইন করতে পারে, যার লিম্বিক লোবের কন্ট্রোল ভালো না সে জীবনে শাইন করতে পারবে না ভাইয়া। তাহলে লিম্বিক লোবের কাজ কি বলছি? লিম্বিক লোবের কাজ হচ্ছে এই যে ধরো রেচন করা, জনন করা, খাদ্য গ্রহণ করা, এইগুলা। তাহলে মনে রাখবা লিম্বিক লোবের যার কন্ট্রোল ভালো সে ধরো মানে জীবনে অনেক শাইন করতে পারবে। কেউ আসে না খালি খাই খাই করে, হ্যাঁ, পড়তে গেছে খাইতে মানে ওইখানেও গেলে হচ্ছে খাবে, ঠিক আছে, ক্ষুধা লাগছে খাওয়া, তা ওই যে আরেকটা বললাম যৌন উদ্দীপনা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমাদের এই লিম্বিক লোবের কাজ হলো রেচন, জনন, খাদ্য গ্রহণ, ঠিক আছে। লিম্বিক লোবের কাজ হলো রেচন, জনন, খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ। লিম্বিক লোবের আরেকটা কাজ আছে তোমাদের বইতে লিখে নাই, আমাদের শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে হচ্ছে এই লিম্বিক লোব। তাইলে আমরা সেরিব্রামের যে লোবগুলা আছে লোবগুলার কিন্তু কাজগুলা তোমাদেরকে পড়াই দিলাম, ঠিক আছে। এই কাজগুলাকে বইয়ের মধ্যে দেখো আবার এইভাবেও লিখছে। তো এটাকে মনে রাখা যায় এইভাবে, দেখো রাম, আবার বলছিলাম ভগবানের অবতার রাম, তো রাম যেই কাজগুলা করে সব কি বড় বড় কাজ না?
তো কিরকম বড় বড় কাজ করে দেখো, রাম কি করতো, যুদ্ধ টুদ্ধ এরকম কিছু করতো আর কি, তাই না? গদা যুদ্ধ করছিল না? এখন যুদ্ধ করতে গেলে কি লাগবে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ। এখন তুমি ধরো আরেকজনকে ঘুষি মারবা বা আরেকজনকে হচ্ছে তুমি আঘাত করবা, তোমার ঐচ্ছিক পেশি না নাড়াইলে পারবা না। তাহলে মনে রাখবা, রাম যেহেতু যুদ্ধ করছে, তার মানে হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা রামের কাজ। বুঝতে পারছো? কারণ সে কি, মানে ঐচ্ছিক পেশি যখন সে যুদ্ধ যখন করতেছে, সে কি নিরীহ মানুষকেও মেরা দিবে না? সে যা শত্রু তাকে মারবে। শত্রুকে চিনবে কিভাবে? এই যে দেখো, শত্রুকে চিনবে কিভাবে? শত্রুকে চিনবে হচ্ছে আমাদের এই যে চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, মানে কে শত্রু কে শত্রু শত্রু না, এটা তো তাকে বুঝতে হবে। তার মানে যে মানসিক বোধ, এটা হচ্ছে রামের কাজ। মানসিক বোধ, এটা হচ্ছে কি রামের কাজ। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, অনুভূতি গ্রহণ করতে হবে। অনুভূতি গ্রহণ করতে হবে। তাকে যদি মারে, যে মারছে তাকেও মারতে হবে না? তাহলে এই যে অনুভূতি, তাকে যে মারছে বুঝবে কিভাবে? অনুভূতি দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে। তো ভগবানের অবতার যে, তার তো সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ মানে সে করতে পারছে, তাই না? তো এই জিনিসগুলা দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি যে সেরিব্রামের কাজগুলো হচ্ছে এটা। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি এভাবেই মনে রাখতাম। ঠিক আছে, যে রাম করবে সব বড় বড় কাজ। বড় বড় কাজ কি? যুদ্ধ। যুদ্ধ যদি করতে হয়, তখন আমাদের এই যে বাক শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। এখন খালি ধরো হাত থাকতে মুখে কি, তাই না? এই জিনিসটাই তো যুদ্ধ। বাক শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয়েছে। বাক শক্তি মানে কি? মুখ, তাই না? তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে আবার শুরুর দিক থেকে আসি, তাহলে যুদ্ধ যদি করতে হয় আমাদেরকে কি করতে হবে? স্মৃতি রাখতে হবে। তাহলে রামের কাজ হলো স্মৃতি রাখা। ঠিক আছে, কোন রাম? সেরিব্রাম। ঠিক আছে, তাহলে সেরিব্রাম উদ্ভাবনী শক্তি, চিন্তা শক্তি, মানসিক বোধ, স্মৃতি দিয়ে চিনলাম কে শত্রু কে শত্রু না, হয়ে গেল। তারপরে হইলো কি, কে আমাকে আঘাত করতেছে, আমি অনুভূতিটা বিশ্লেষণ করতে পারতেছি, এটাও যুদ্ধের ময়দানে লাগবে। ঐচ্ছিক পেশিকে কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতেছি, যুদ্ধের ময়দানে লাগবে। বাক শক্তিকে নিয়ন্ত্রণ করতেছি এবং আমাদের সহজাত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতেছি। ঠিক আছে, এভাবেও হয়। রিটেন কোশ্চেনে যদি তোমার সেরিব্রামের কাজ আসে, তখন তুমি চাইলে এভাবেও লিখতে পারো, অথবা আমি তোমাদেরকে যেটা পড়াইছি এভাবেও লিখতে পারো। দুইভাবেই তোমরা ফুল মার্কস পাবা, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, এখন আসো, যে এই যে আমাদের সেরিব্রামের যে অংশটা, এটার মধ্যে আমরা একটু লিম্বিক লোবটা দেখে ফেলি। লিম্বিক লোবটা কোথায় থাকে? লিম্বিক লোবটা তো এখানে দেখাই নেই। সাধারণত লিম্বিক লোবটা এই যে ধরো কর্পাস ক্যালোসাম আছে না, এটা ঠিক উপরের যে অংশটা না, এই যে এই অংশটার মধ্যে থাকে লিম্বিক লোবটা। হ্যাঁ, এখানে যে অংশটা লিখলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা মোটামুটি সেরিব্রামের যে ফাংশন এটা বলে ফেললাম। সেরিব্রামের নিচে ধরো এই যে অংশটা আছে না, এই অংশটার নিচে এখানটাতে হলো থ্যালামাস। এই থ্যালামাসের কাজ কি? মনে রাখবা, থ্যালামাস হচ্ছে, মানে এটা একটা কথা বইয়ের মধ্যে আছে, যে ঘুমন্ত মানুষকে জেগে ওঠার পর আশেপাশ সম্পর্কে সচেতন করে হচ্ছে থ্যালামাস। তাহলে একটা কথাই মনে রাখবা, থ্যালামাস আমাদেরকে সচেতন করে। ঠিক আছে, আর সচেতন কিভাবে করতেছে দেখো, এই যে চাপ, স্পর্শ, অনুভূতি, ক্রোধ, ঠিক আছে, সবই হচ্ছে থ্যালামাসে এসে জমা হয়। সবই কোথায় এসে জমা হয়? থ্যালামাস হচ্ছে এগুলার নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে। ঠিক আছে, মানে সোশ্যাল। এখন ধরো তুমি ব্যথা পাইছো, অল্প ব্যথা পাইছো, তুমি কি অনেক বেশি চিৎকার করে উঠবা? আবার ধরো ব্যথা পেয়ে সহ্য করে যাচ্ছ, বলতেছো না যে তোমার ব্যথা হচ্ছে। আবার রাগ হয়েছে, ধরো আমার প্রতি তোমার অনেক রাগ হলো, আর আমি তো তোমার শিক্ষক, তুমি কি চাইলেই আমার প্রতি অনেক বেশি রাগ দেখাইতে পারবা? পারবা না। এই যে এগুলা নিয়ন্ত্রণ করা হলো থ্যালামাসের কাজ। তাহলে থ্যালামাস তোমাকে কি করে তুলতেছে? সামাজিক প্রাণী করে তুলতেছে। তাহলে আমি ছোট্ট করে একটু মনে রাখি যে থ্যালামাস আমাদেরকে সামাজিকতা শিখায়। থ্যালামাস আমাদেরকে সামাজিকতা শিখায়। হ্যাঁ, সামাজিক করে তুলতেছে। তাই যে দেখো, এই যে ধরো সামাজিক আচরণের বহিঃপ্রকাশ, এটা বইয়েও আছে, ব্যক্তিত্ব বিকাশ করে। এখন ধরো ঘুমন্ত মানুষকে যে মানে জাগিয়ে তোলা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করা। ধরো তুমি যখন ঘুম থেকে উঠছো, তুমি যদি তোমার বাসায় ঘুমাও, তখন তুমি ঘুম থেকে একরকম উঠবা। আবার ধরো তুমি ঘুমায় গেছো ক্লাসের মধ্যে যখন তুমি ঘুম থেকে উঠছো, তখন কি বাসার মতো উঠবা না? এই যে পরিবেশ সম্পর্কে যে সচেতন করলো তোমাকে, যেটা ক্লাস, এটা তোর বাসা না, এই কাজটা কে করে? এই থ্যালামাস করে। ঠিক আছে, তো এটাও তো একটা সামাজিকতার আচরণ, সামাজিক আচরণ। বাসায় তুমি যেভাবে আড়মোড়া ভাঙো, ক্লাসে নিশ্চয়ই এভাবে ভাঙবা না। ঠিক আছে, তাহলে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করা থ্যালামাসের কাজ। যারা যারা ঘুমাচ্ছ এখনো, উঠো তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে ব্যক্তিত্ব এবং সামাজিক বিকাশ কে ঘটায়? থ্যালামাস। নিয়ন্ত্রক কেন্দ্র কে? থ্যালামাস। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে ভাই, রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে স্টেশন মানে কি? ধরো রিলে স্টেশন মানে হচ্ছে কি, যেখানে কোনো কিছু এসে জমা হয়, এখান থেকে আবার ট্রান্সমিট হয়। এটা একটা হাবের কথা চিন্তা করতে পারো আর কি। ধরো অনেকগুলা উদ্দীপনা এসে থ্যালামাসে জমা হচ্ছে, থ্যালামাস আবার এদেরকে সেরিব্রামে প্রেরণ করতেছে।
ঠিক আছে, থ্যালামাস আবার এদেরকে সেরিব্রামে প্রেরণ করতেছে। তাহলে এই যে সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করে। তাহলে আমাদের দেহের যত রকমের সংবেদী স্নায়ু আছে সমস্ত সংবেদী স্নায়ু কি করতেছে, এই থ্যালামাসে গিয়ে আমাদের ইনফরমেশন গুলাকে জমা করে, থ্যালামাস এটাকে পরবর্তীতে আমাদের সেরিব্রামে পাঠায়। থ্যালামাস এটাকে আমাদের সেরিব্রামে পাঠায় আর কি। ঠিক আছে, একটা স্নায়ু উদ্দীপনা থ্যালামাসকে বাইপাস করে, বলতে যাচ্ছিলাম না, বাট তোমাদের আসলে ইন্টারেস্ট পাচ্ছি, অনেকে অনেক রকম কোশ্চেন করতেছে, এই জন্য বলে দেই। তোমার ঘ্রাণ অনুভূতি, এটা থ্যালামাসকে বাইপাস করতে পারে। এবার আসো হাইপোথ্যালামাস। আমি একটা কথা বলি, তাইলেই তোমাদের কাছে মনে রাখা সহজ হবে। হাইপোথ্যালামাস না থাকলে আমরা সবাই ফার্স্ট হইতে পারতাম। বুঝতে পারছো ভাই? এটা আবার কি বললেন, হাইপোথ্যালামাস না থাকলে ফার্স্ট হইতে পারতেন? হাইপোথ্যালামাস আসলে আমাদের যত রকমের মানে ঝামেলাপূর্ণ জিনিসপত্র আছে সবকিছুর জন্য দায়ী। ঠিক আছে, ঝামেলাপূর্ণ জিনিস দেখো, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, যৌন আকাঙ্ক্ষা, ভয়, উদ্বেগ, সবকিছুর কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। এগুলো আমাদের শত্রু না? বলো, ক্ষুধা না থাকলে বারবার খাওয়া লাগতো, আর খাওয়া যদি না লাগতো আমাদের পৃথিবীতে এত প্রতিযোগিতাই থাকতো না। একটু ভালো মন্দ খাওয়ার জন্যই তো এত প্রতিযোগিতা নাকি? আচ্ছা, এরপর হচ্ছে তৃষ্ণা, এটাও তো একই কথা, খাওয়ার সাথেই সম্পর্কিত। ঘাম, আমরা গরমে ঘেমে যাই, এখন যদিও আল্লাহর রহমতে শীতের দিন। ঘুম, ঘুম যদি কম হইতো সবাই ভালো পড়তাম। এখন তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাই পড়তে গেলেই ঘুম আসে, আমি তো পড়ার টেবিলে বসলেই আমার ঘুম চলে আসে। তো এই ঘুম যদি নিয়ন্ত্রণ করতে পারো, হাইপোথ্যালামাসটা খুলে ফেলে দাও, ঘুম নিয়ন্ত্রণ হয়ে যাবে। ঠিক আছে, এই যে রাগ, রাগ হয় না মাঝে মাঝে তোমাদের প্রতি আমার রাগ হয় কুইজের কোশ্চেন যখন উল্টাপাল্টা অ্যান্সার দাও। পীড়ন, পীড়ন মানে এই রাগ সম্পর্কিতই আর কি। হ্যাঁ, ভালো লাগা, ঘৃণা, যৌন অনুভূতি সবকিছুর কেন্দ্র হিসেবে কাজ করে। হ্যাঁ, মানে বুঝতে পারছো তো এরা যে আমাদের শত্রু। তাইলে আমরা বললাম হাইপোথ্যালামাস না থাকলে আমরা সবাই ফার্স্ট হইতে পারতাম। এখন আসো, দেহের তাপ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, এটাও তো শত্রু। গরম লাগলে আমাদের কারোরই ভালো লাগে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপরে খেয়াল করো, ট্রপিক হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটা আমরা বুঝেছি, সামনে এটা আসবে, সামনে নেক্সট ক্লাসে এটা হয়তো আসবে। নিউরো হরমোন উৎপন্ন করে, হাইপোথ্যালামাসে কিছু হরমোন উৎপন্ন হয়, এই হরমোনগুলা পিটুইটারি থেকে পরবর্তীতে খরিত হয়, এগুলাকে বলি আমরা ট্রপিক হরমোন। যেমন গ্রোথ হরমোন এটার মতো একটা হরমোন। হ্যাঁ, আচ্ছা, এই যে ভেসোপ্রেসিন, এগুলা এত ইম্পর্টেন্ট না, প্রথম তিনটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে, এইটা ইম্পর্টেন্ট। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে কি? এই যে ভয় পাওয়া, ঠিক আছে, এটা তো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কথা। ওই যে বললাম না, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করবে কি? হাইপোথ্যালামাস। তাহলে এটাও পড়া হয়ে গেল। তাহলে দেখো, আমাদের অগ্রমস্তিষ্কের যে অংশগুলো আছে, সেরিব্রামের কাজ কি, থ্যালামাসের কাজ কি, হাইপোথ্যালামাসের কাজ কি, প্রত্যেকটা জিনিস এমসিকিউতে আসবেই এবং সিকিউতেও আসতে পারে। পারবা না বলো তো ভাইয়া? পারবা না? বলো। খুলে ফেলা যায় না, তাহলে মানুষ বাঁচবে না, তাহলে মানুষ বাঁচবে না। এই হাইপোথ্যালামাসের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় দেহের জৈব ঘড়ি। জৈব ঘড়ি, এই যে এটাকে বলা হয় দেহের জৈব ঘড়ি। মানে আমাদের দেহের যে বায়োলজিক্যাল সাইকেল, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই হাইপোথ্যালামাস। জীবাত্মক ঘড়ি বা জৈব ঘড়ি বলা হয়। হ্যাঁ, কারণ আমাদের দেহের মানে আমরা কখন ঘুমাবো, এই যে বলছে না ঘুম নিয়ন্ত্রণ করে, আমরা কখন ঘুমাবো কখন ঘুম থেকে জাগবো এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই জৈব ঘড়ি। ঠিক আছে, এই জৈব ঘড়ি। এখন এই লিম্বিক সিস্টেমকে কেউ কেউ মানে লিম্বিক লোবের সাথে হাইপোথ্যালামাসের একটা সম্পর্ক আছে, দুইটাকে একসাথে বলে লিম্বিক সিস্টেম। বুঝতে পারছো? বলো। হ্যাঁ, ভালোবাসার অনুভূতিও কন্ট্রোল করে। যারা কন্ট্রোল করতে পারবা জীবনে ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। আর এটাকে কন্ট্রোল না করতে পারলে ভাই বিপদ আছে, সবকিছুরই একটা সময় আছে। হ্যাঁ, তাহলে দেখো, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? আমি পোলটা দেই, আশা করি তোমরা এটা কারেক্ট অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, পোলটা দেই, 1 নাম্বার পোল। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার চাই। সবচেয়ে বড় অংশের নাম কি? দেখো কয়বার আসছে, ঢাকা বোর্ড 17তে আসছে, 16তে আসছে, কুমিল্লা বোর্ড 15তে আসছে, খুব কমন প্রশ্ন। হ্যাঁ, এগুলো খুব আসে পরীক্ষায়, এবং এটা অনেক জায়গায় অনেক ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসছে। ভেরি গুড, উত্তর হইলো সেরিব্রাম। যারা সেরিব্রাম উত্তর করছো কনগ্রাচুলেশনস। এবারে আসো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক হচ্ছে অগ্র এবং পশ্চাতের মধ্যে একটা মানে আমাদের সংযোগ স্থাপন করে, এটা তথ্যের সমন্বয় ঘটায়। ঠিক আছে, এবং একটা প্রতিবেদন তৈরি করে। শেষ। এবার আসো সেরিবেলাম। সেরিবেলাম এটা হইছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসবে। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম পশ্চাৎ মস্তিষ্কের
সবচেয়ে বড় অংশ কোনটি? উত্তর হলো সেরিবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম হলো সেরিবেলাম। এখন দেখো, এই যে সেরিবেলাম, দেখো জিনিসটা দেখতে অনেকটা ফুলের মতো, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সেরিবেলাম। সেরিবেলামও ডান এবং বাম দুইটা অংশে বিভক্ত। এই সেরিবেলাম আবার কি করে, ডান এবং বাম দুইটা অংশে বিভক্ত হইলে কর্পাস ক্যালোসাম যেরকম দুইটা সেরিব্রামকে একসাথে যুক্ত করছে, সেরিবেলাম কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত না। সেরিবেলামের দুইটা অংশকে যোগ করার জন্য যে অংশটা থাকে তার নাম হলো ভার্মিস। ভার্মিস। তাহলে ভার্মিস মানে কি, ডান এবং বাম সেরিবেলার হেমিস্ফিয়ার, ডান এবং বাম সেরিবেলার হেমিস্ফিয়ারকে সংযোগ স্থাপন করে। সেরিবেলার হেমিস্ফিয়ার, ডান এবং বাম সেরিবেলার হেমিস্ফিয়ারকে নিয়ন্ত্রণ করে। ডান এবং বাম সেরিবেলার হেমিস্ফিয়ার নিয়ন্ত্রণ, ডান এবং বাম সেরিবেলার হেমিস্ফিয়ার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে ভাইয়া এই যে সেরিবেলাম, এটার কাজ মনে রাখবো কিভাবে? নামের মধ্যে আছে না বেলাম। বেলাম কি, বালাম নামের একটা শিল্পীর কথা তোমরা অনেকেই হয়তো চিনো না। আমরা যখন কলেজে পড়ি, অনেক বছর আগে, আজ থেকে হ্যাঁ প্রায় 12 বছর আগে, ওই সময় হচ্ছে বালাম খুব মানে পরিচিত একজন শিল্পী, গিটার দিয়ে গান গায়। এই জিনিসটা মনে রেখেই আমরা সেরিবেলামের কাজ নিয়ন্ত্রণ মানে পড়তে পারবো। ঠিক আছে? তাহলে বালাম যেহেতু গিটার দিয়ে গান গায়, তার মানে হচ্ছে গিটারের একটা টান থাকে না, গিটারের একটা টান থাকে না। তো বালাম নিয়ন্ত্রণ করে গিটারের টান, সেরিবেলাম নিয়ন্ত্রণ করে পেশি টান। ভাই পেশি টান কি জিনিস? ধরো এই যে আমাদের যে পেশি আছে, বিভিন্ন পেশি, ঐচ্ছিক পেশি যেগুলা, যে কঙ্কালের সাথে যে পেশিগুলা যুক্ত আছে এগুলো ঐচ্ছিক পেশি। আমাদের এই পেশিগুলা কিন্তু আমরা চাইলে অনেক বেশি শক্ত করে রাখতে পারি, আবার রিল্যাক্স করে রাখতে পারি। ঠিক আছে? এই যে আমাদের স্বাভাবিক কন্ডিশনে পেশিটা খুব বেশি ফ্ল্যাবি, ফ্ল্যাবি মানে খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্ত না, মাঝামাঝি একটা অবস্থান আছে, যেটা আমার বডির পোস্টারটা বা বডির স্ট্রাকচারটা ঠিক রাখতেছে। এই জিনিসটাকে বলি আমরা পেশি টান। তাহলে কখন পেশি টানটা বেশি হবে, কখন পেশি টানটা কম হবে, নিয়ন্ত্রণ করবে হচ্ছে আমাদের এই সেরিবেলাম। ঠিক আছে? আচ্ছা, বালাম যখন গান গায় তখন কি তার একটু মাথা নাড়াচাড়া করতে হয় না? তাহলে এই যে ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। অ্যাকচুয়ালি কাহিনীটা কি, আমাদের তো ঐচ্ছিক পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করবে সেরিব্রাম, রাম বলে দিবে ঐচ্ছিক পেশি কেমনে সঞ্চালন হবে। তবে চলাফেরাটা নিয়ন্ত্রণ করে সেরিবেলাম। এই যে আমরা যে হাঁটি না, কখন থেমে যাব, কখন কোন দিকে ঘুরবো, বা ডানে হাঁটতে পারি বামে হাঁটতে পারি, আমরা মাথা ঘুরে পড়ে যাই না কেন, সেরিবেলামের জন্য। সেরিবেলাম আমাদেরকে এই কন্ট্রোলটা দিয়ে থাকে। ঠিক আছে? তাহলে দেহের ভারসাম্য, যখন ওরা গিটার দিয়ে গান গায় তখন অনেক রকমের দেহের অঙ্গভঙ্গি করে না? তাহলে মনে রাখবা, দেহের ভঙ্গি এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে, দিক নিয়ন্ত্রণ করে। এবং যখন গান গায় তখন দেখবা যে মাইক আবার এদিকে আগায় দেয়, ওইদিকে আগায় দেয়। তাহলে এই যে দেখো, মাথা এবং চোখের সঞ্চালনও নিয়ন্ত্রণ করতে পারে আর কি। হ্যাঁ, তো জাস্ট টানটা মনে রেখো, পেশির টান পরীক্ষায় আসে, গিটারের টান পেশির টান, গিটারের টান পেশির টান, একটা ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করা। তো যদি মানে অনেক বেশি মানে চলাফেরা করে, তখন তোকে সাধারণ মানুষ ভালো গায়ক বলবে না, বলবে পাগলা বালাম বলবে। লিডার বোর্ড দেখে নাও যারা যারা দেখতে চাচ্ছিলে। ঠিক আছে, নাম পড়বো না, অনেক পড়া বাকি আছে, পড়ায় ফিরে যাই। ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, এবারে আসো পন্সের কাজ কি। পন্সের কাজ হচ্ছে এই যে দেখো, সবগুলার মানে আমরা দুইটা রিলে স্টেশন সম্পর্কে শিখছি। একটা হলো সংজ্ঞাবাহী স্নায়ুর রিলে স্টেশন কি, থ্যালামাস। কিন্তু সেরিবেলাম, সুষুম্নাকাণ্ড, মস্তিষ্কের সবকিছুর এই তিনটার মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে হচ্ছে পন্স। ঠিক আছে? দুই পাশের পেশির কর্ম সঞ্চালন করে, মেডুলার শ্বসন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলকে প্রয়োজনে পরিবর্তন করে। তার মানে হচ্ছে পন্সের মধ্যে আসলে শ্বসন কেন্দ্র আছে, শ্বসন কেন্দ্র পন্সের মধ্যেও আছে, শ্বসন কেন্দ্র আসলে মেডুলাতেও আছে, পন্সেও আছে। ঠিক আছে? ওকে, এবারে দেখো আমাদের মেডুলা। মেডুলা হচ্ছে কি, যত কেন্দ্র আছে সবকিছুর কেন্দ্র এটাতে থাকে। যেমন হচ্ছে ধরো আমাদের হৃদস্পন্দন, হার্টবিট, শ্বসন কেন্দ্র, গলধকরণের জন্য কেন্দ্র। ঠিক আছে? স্বয়ংক্রিয় কাজগুলাকে মেরুলা নিয়ন্ত্রণ করতেছে, প্রতিবর্তী ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে, সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্কের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে, এবং এখান থেকে বেশ কিছু প্রান্তিক স্নায়ু, করটিক স্নায়ু তৈরি হয়। তাহলে মেরুলার কাজও আমরা শিখে নিলাম, এটাও পরীক্ষায় কিন্তু আসতে পারে এবং আসে, প্রত্যেকটা কাজই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আসো, ব্রেনের কোন অংশটা সবচেয়ে বেশি ভাইটাল? যদি বলা হয় কোন অংশটা সবচেয়ে বেশি ভাইটাল, মেডুলা। মেডুলাতে যদি কোনো প্রকারে আঘাত হয় সেই মানুষকে বাঁচানো যায় না। এই যে আমাদের থেকে ইনসাফের নেতা উসমান হাদি মারা গেল না, হাদিকে যেখানে গুলি করা হয়েছিল ওই গুলিটা আসলে তার মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা এসব জায়গাতে অতিক্রম করে গেছে।
এই জায়গাগুলা দেখো, যে জিনিসগুলা ছোট ওই জিনিসগুলার কিন্তু ভাইটালস অনেক বেশি, বা ওর গুরুত্ব আসলে অনেক বেশি থাকে। কোনো অংশকে বাদ দিয়ে আমরা আসলে বাঁচতে পারবো না, বুঝতে পারছো? এখন ধরো সেরিব্রাম তো অনেক বড়, সেরিব্রামের এখানে যদি গুলি লাগতো, ধরো একটা ভালো ছবি যদি দেখি, শুরুর দিকের যে ছবিটা ছিল, ধরো সেরিব্রামের এই এই জায়গায় এখানে যদি গুলি লাগতো, এখানে যদি গুলি লাগতো, হয়তো তার একটা ফাংশন নষ্ট হইতো, বা সব ফাংশন ইনটেকও থাকতে পারতো, সেই সম্ভাবনাও থাকে। ব্রেনের মধ্যে যে টিউমার হয়, আমরা তো পেশেন্টের টিউমার অপারেশন করে দিলে সে দিব্যি ভালো চলাফেরা করে, সেরিব্রামের এখানে গুলি লাগলে অসুবিধা নাই। কিন্তু তার গুলিটা লাগছে, দেখো এই যে এইটা, এই জায়গাতে আমাদের কান আছে, হ্যাঁ, কানের নিচ দিয়ে যে এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকে এই যে পন্স মেরুলা এদিক দিয়ে ভেদ করে গেছে। ভেতরে ঢোকার পর গুলি আবার যেটা হয় জানো, ওনা বুলেট হচ্ছে তোমার ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে অনেক দিকে ছড়ায় পড়তে পারে। তোমরা খবরে শুনছো না, অনেক রকমের বুলেটের টুকরা পাওয়া গেছে তার মাথার মধ্যে, হ্যাঁ। তো এই যে ওইগুলা তখন এই যে ভাইটাল জায়গাটা, যে জায়গাটাতে আমাদের শ্বসন কেন্দ্র থাকে, পন্স, হ্যাঁ, মধ্য মস্তিষ্ক আছে, মধ্য মস্তিষ্ক কি করতেছে, অগ্র পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করতেছে, এটা তার নষ্ট, মানে ওই জায়গাটাতে হিট করা হয়েছিল, ঠিক আছে? তো এই জায়গাগুলো আসলে আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয়। তোমরা তো আসলে পড়তে চাও না, এই দেখো আজকে ক্লাস থেকে কত কিছু শিখতেছো, হ্যাঁ। বায়োলজি তো ভালো লাগে না, বায়োলজি তো ভালো লাগার সাবজেক্ট না, এটা সহজ কুইজ দিব না। অ্যান্সার বলো, পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটা? পাতার মতো অংশটার নাম কি? পাতার মতো কোন অংশটা? এটা এটা সেরিবেলাম, পাতার মতো, ফুলের মতো সেরিবেলাম, ঠিক আছে? এই যে এখানে ভালো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সেরিবেলাম। এই যে দেখো এরকম গোল মতন যেটা, এটা হলো পন্স, নিচেরটা হলো মেডুলা, এটা হলো মধ্য মস্তিষ্ক, ঠিক আছে? এটা হলো মধ্য মস্তিষ্ক। ওকে, ডান, ঠিক আছে, মধ্য মস্তিষ্ক এখানে। আর এই যে এখানে থ্যালামাস হাইপোথ্যালামাস এই জায়গায় আছে, ঠিক আছে? দেখো পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটি? সেরিবেলাম। এগুলো সবই হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, হ্যাঁ। আচ্ছা, মস্তিষ্কের গহ্বর, গহ্বর মানে কি? এর ভেতরে কিছু ফাঁকা জায়গা আছে। এই যে ফাঁকা জায়গাটা কোথায় আছে জানো? এই যে, এই যে এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম না? কর্পাস ক্যালোসামের মধ্যে এখানে একটা পর্দা থাকে, এই পর্দার ভেতরে একটা ফাঁকা জায়গা আছে। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারে ডান ভেন্ট্রিকল, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারে বাম ভেন্ট্রিকল, ঠিক আছে? এরপরে হচ্ছে থাকে 3 নাম্বার ভেন্ট্রিকল। 3 নাম্বার ভেন্ট্রিকল কোথায় থাকবে? এই যে দুইটা থ্যালামাসের মাঝখানে, ধরো ওই যে মানে দুই পাশের থ্যালামাসের মাঝখানে থাকবে তৃতীয় ভেন্ট্রিকল। চতুর্থ ভেন্ট্রিকল থাকবে নিচের দিকে। আমরা এই যে সামনের দিকে দেখি, চলো ভেন্ট্রিকল কি কি আছে। তাহলে মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টি? পরীক্ষায় প্রশ্ন আসে 4টি। তাহলে সবচেয়ে বড় ভেন্ট্রিকল হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভেতরে অবস্থিত, ঠিক আছে? তৃতীয় ভেন্ট্রিকল দেখো হাইপোথ্যালামাসের মাঝখানে অবস্থিত, দুই হাইপোথ্যালামাসের মাঝখানে অবস্থিত। চতুর্থ ভেন্ট্রিকল কোথায়? দুই পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। এখানে ভালো মতন বোঝা যাচ্ছে, খেয়াল করো। এই যে এটা হচ্ছে ধরো এই এই ছবিটা খেয়াল করো, হ্যাঁ, এটা হচ্ছে ধরো ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, ঠিক আছে? ডানের ভিতরে হচ্ছে আছে ডান ভেন্ট্রিকল, এটাকে বলতেছি আমরা ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, ওকে। এ পাশে যেটা আছে এটা হলো বাম ভেন্ট্রিকল। তাহলে একটা হলো ডান ভেন্ট্রিকল, একটা হলো বাম ভেন্ট্রিকল, ঠিক আছে? আর এই যে যেটা মাঝখানে আছে হাইপোথ্যালামাসের মাঝখানে, দুইটার মধ্যে একটা তোমার সংযোগ স্থাপনকারী, এটা হলো তৃতীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল, ঠিক আছে? আবার এই যে দুই মানে পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে যেটা আছে এটাকে বলি চতুর্থ ভেন্ট্রিকল, চতুর্থ ভেন্ট্রিকল, চতুর্থ ভেন্ট্রিকল, শেষ, ঠিক আছে? তাহলে 4টা ভেন্ট্রিকল। সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আচ্ছা, এটা লিখে দেই, অনেকে জিজ্ঞাসা করছিল এটা মানে কি। এটা মানে হচ্ছে সেরিব্রো স্পাইনাল, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে? সিএসএফ এর কাজ পড়া ফেলছি। সিএসএফ কিভাবে সার্কুলেশন হয় একটু খেয়াল করো। পার্শ্বীয় ভেন্ট্রিকলের ভেতরে এক ধরনের জালিকা থাকে এবং এটা রক্তনালী দিয়ে তৈরি। অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। তিনটা করে নাও। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ঠিক আছে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে আমাদের ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। 6টা শেষ। ফেসিয়াল, অডিটরি, ঠিক আছে? ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল। আরো 3টা শেষ। ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল। লাস্টের 3টা ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ভাই এই 12টা নাম মুখস্থ করা আহামরি কঠিন কিছু না, ঠিক আছে? ও অনেকে আবার আছে ছন্দ পার্টি,
অনেকে আবার আছে ছন্দ পাটি। ছন্দ, এই 12টার জন্য ছন্দ দিলে ওই ছন্দ মুখস্থ করতে আবার আরেকটা জিনিস লাগে, ঠিক আছে? ওই ছন্দ মুখস্থ করতে আবার আরেকটা জিনিস লাগে, আসলে লাগে না ছন্দ, হ্যাঁ লাগে না। ঠিক আছে, ক্লাসের পরে সময় থাকলে বলে দিব। ঠিক আছে, এবারে আসি আমরা। তো করোটিক স্নায়ু, অগ্র মস্তিষ্ক থেকে আসছে অলফ্যাক্টরি অপটিক, মধ্য মস্তিষ্ক থেকে আসছে অকুলোমোটর ট্রক্লিয়ার, পন্স থেকে আসছে ট্রাইজেমিনাল। এরপরে বাদ বাকি সবগুলা মানে পন্স মেরুলার সংযোগ স্থল থেকে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, আর শেষের 4 জোড়া মেরুলা অবলঙ্কাটা থেকে গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ভেরি 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 ইম্পর্টেন্ট। কোনটা কোথায় উৎপন্ন হয়েছে এবং কোন জোড়া করোটিক স্নায়ুর নাম কি? আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, 10ম জোড়া করোটিক স্নায়ুর নাম কি? ভেগাস স্নায়ু, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে এখন এই দেখো কুইজ, তাহলে এটা দিলাম, আরেকটু পড়ে নাও, আরেকটু পড়ে নাও তারপরে দেই, আরেকটু পড়ে নাও তারপরে দেই। এটা ছন্দ ছাড়া মুখস্থ করবা, আমি নিজে ছন্দ ছাড়া পড়তে ভালো মানে পছন্দ করি আর কি। অলফ্যাক্টরি অপটিক, অকুলোমোটর ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল ফেসিয়াল মানে সরি ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, ফেসিয়াল অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। আবার পড়ো, olfactory optic, oculomotor trochlear, olfactory optic, oculomotor trochlear, trigeminal abducens, facial auditory, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal। ঠিক আছে, ওকে। তাহলে দেখো 5 নং করোটিক স্নায়ুর নাম কি? উত্তর দাও, 5 নং করোটিক স্নায়ুর নাম কি? 5 নং, এটা কত নাম্বার কুইজ? 3 নাম্বার। 5 নম্বর করোটিক স্নায়ুর নাম কি? পঞ্চম জোড়া করোটিক স্নায়ুর নাম কি? ঝটপট বলো, পঞ্চম জোড়া করোটিক স্নায়ুর নাম কি? দেখো, ট্রক্লিয়ার হচ্ছে কি 4 নাম্বার, ঠিক আছে, অ্যাবডুসেন্স হচ্ছে কি 6 নাম্বার, অডিটরি হচ্ছে কি 8 নাম্বার, ট্রাইজেমিনাল হলো 5 নাম্বার। তাহলে উত্তর হলো ট্রাইজেমিনাল। ঠিক আছে, উত্তর হলো ট্রাইজেমিনাল। এখন আসো করোটিক স্নায়ু, এটা এদের হচ্ছে প্রকৃতি। তাহলে করোটিক স্নায়ুর যে প্রকৃতি আছে, প্রকৃতিগুলো আমি এখানে লিখে ফেলি, যে করোটিক স্নায়ুর যে প্রকৃতি আছে, প্রকৃতি অনুযায়ী করোটিক স্নায়ু 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে সংবেদী, একটা হচ্ছে তোমার মোটর বা আজ্ঞাবাহী, মোটর বা আজ্ঞাবাহী, মোটর বা আজ্ঞাবাহী, মোটর বা আজ্ঞাবাহী, এবং লাস্ট ওয়ান আরেকটা হচ্ছে মিশ্র, লাস্ট ওয়ান আরেকটা হচ্ছে মিশ্র। সংবেদী, মোটর বা আজ্ঞাবাহী, আরেকটা হচ্ছে মিশ্র। মনে রাখবা, সংবেদী হচ্ছে আমাদের 1, 2, 8, এই 3টা সংবেদী। তার মানে অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, এই 3টা সংবেদী। তাহলে এদের কাজগুলো একটু যদি আমরা পড়ে ফেলি, অলফ্যাক্টরি এর কাজ অলফ্যাকশন, অলফ্যাকশন মানে কি? ঘ্রাণ, তাহলে এটা ঘ্রাণের অনুভূতি নিয়ে যাবে। অপটিক মানে কি? দেখবা যে চশমার দোকানে বা যেখানে যেখানে চশমা রিলেটেড জিনিসপত্র আছে, এটাকে বলা হয় অপটিক্স, ফ্যাশন অপটিক্স, ওয়াদুদ অপটিক্স, ঠিক আছে, এরকম অপটিক্স। তাহলে অপটিক মানে হলো দেখা, তাহলে দর্শন করা হলো বা দৃষ্টিশক্তি দেওয়া হলো কার কাছে? এই অপটিক স্নায়ুর কাছে। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি অপটিক স্নায়ুর জন্য দেখতে পাচ্ছি। এই অপটিক স্নায়ু আমাদের অবজেক্ট গুলাকে নিয়ে মস্তিষ্কে যাচ্ছে, মস্তিষ্ক আমাদেরকে দেখাই দিচ্ছে, আচ্ছা এটা কলম, ঠিক আছে, এটা বোর্ড, মানে এটা আমাদের মস্তিষ্ক মনে রাখে কোন জিনিসটা কি। ঠিক আছে, ওকে। তাহলে অলফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণ, অপটিক হলো দর্শন। এরপরে বলছি কি 8 নাম্বার অডিটরি, অডিটরি হলো শ্রবণ, অডিটরি হলো শ্রবণ, ঠিক আছে, অডিশন মানে শ্রবণ করা আর কি, এরকম। সো নাম দিয়েই আসলে বুঝতে পারা যায়। তো এগুলা হয়ে গেল। এবারে আসো মিশ্র, মিশ্র কোনটা কোনটা? তো মিশ্র হচ্ছে বলা হয়ে থাকে যে মানে আমাদের মিশ্র স্নায়ুর মধ্যে কি কি আছে? মিশ্র স্নায়ুর মধ্যে আছে হচ্ছে 5, 7, 5, 7, ঠিক আছে, 9, 10, এগুলা হলো মিশ্র। তাহলে 5, 7, ঠিক আছে, 9 আছে, আরেকটা হলো 10 আছে, এগুলো হলো মিশ্র। ঠিক আছে, এই যে দেখো আমরা এখানে যদি বলি মানে এর এই যে 5 মিশ্র, 7 মিশ্র, ঠিক আছে, 9 মিশ্র, 10 মিশ্র, মানে এর হচ্ছে কি দুইটা অংশই আছে, সেন্সরিও আছে আবার মোটরও আছে। ঠিক আছে, সেন্সরিও আছে আবার মোটরও আছে। আর একটা জিনিস মনে রাখবা, সেন্সরি স্নায়ুকে বলা হয় অ্যাফারেন্ট স্নায়ু, মোটর স্নায়ুকে বলা হয় ইফারেন্ট স্নায়ু। অ্যাফারেন্ট মানে কি? স্নায়ু উদ্দীপনা প্রান্ত, দেহের প্রান্ত থেকে, স্নায়ু উদ্দীপনা দেহের প্রান্ত থেকে মস্তিষ্কে নিয়ে আসে, এটা হলো অ্যাফারেন্ট। আর মস্তিষ্ক থেকে যেটা স্নায়ু উদ্দীপনা বহন করে নিয়ে যায়, এটা হলো ইফারেন্ট। বুঝতে পারছো? ওকে, তাহলে 5, 7, 9, 10 এই 3টা হলো মিশ্র, বাকি সবগুলা হলো মোটর। তাহলে মোটর কারা কারা বলতো? তাহলে মোটর কারা কারা এটা বলি আমরা, 3 মোটর তাইলে পাইলাম। ঠিক আছে,
তাহলে হচ্ছে আমাদের 4 মোটর পাইলাম, 6K মোটর পাইলাম, তাহলে 3 4 6। ওকে, তাহলে 3 4 6। এরপরে কি কি, এরপরে দেখো 5 7 9 10 এগুলা তো ধরো আমাদের মিশ্র। 8 হয়ে গেছে সংবেদী, তাহলে আমাদের 11 12 এগুলা হলো মোটর। তাহলে কয়টা হলো দেখো, 3টা। আর এখানে কয়টা পাইলাম, 3টা 6টা 7টা 8টা, 8 আর 4 12, শেষ, মিলে গেছে। এগুলো মনে রাখতে পারবা না ভাইয়া? সংবেদী হচ্ছে কি 1 2 8, মোটর হচ্ছে বাকি সব, মিশ্র হচ্ছে 4টা, 5 7 9 10, এটা পড়া হয়ে গেল। তাহলে প্রকৃতি পড়া ডান, শেষ। এবার আসো কোনটা কি কাজ করে, অলফ্যাক্টরি পড়ে ফেলছি, অপটিক পড়ে ফেলছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যেটাকে বললাম অডিটরি, এটাও পড়ে ফেলছি। এখন বাকিটা করে আসো, আমাদের চোখ সঞ্চালন, আমাদের অক্ষিগোলকের সঞ্চালন। অক্ষিগোলক, অক্ষিগোলক মানে কি, চোখের যে আইবল, সম্পূর্ণ চোখটাকে বলি আমরা অক্ষিগোলক। এখন দেখো আমরা চোখ সোজা রেখে, মাথা সোজা রেখে চোখকে কিন্তু নাড়াইতে পারি, যে টেরা হয়ে এদিক তাকাইতে পারি, আবার এদিক তাকাইতে পারি, উপর দিক তাকাইতে পারি, নিচের দিক তাকাইতে পারি, ঠিক আছে। তাহলে এই যে এরকম আমাদের অক্ষিগোলকের সঞ্চালন করার জন্য 3টা স্নায়ু আছে। অক্ষিগোলকের সঞ্চালন করার জন্য 3 নাম্বার স্নায়ু, 4 নাম্বার স্নায়ু এবং 6 নাম্বার স্নায়ু, ঠিক আছে। এই 3 নাম্বার স্নায়ু, 4 নাম্বার স্নায়ু এবং 6 নাম্বার স্নায়ু, ঠিক আছে। এখানে বলা হয়ে থাকে যে আমাদের যে সুপিরিয়র অবলিক নামে একটা চোখের পেশি আছে, সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক নামে একটা চোখের পেশি আসে, যেটা আমাদের চোখকে নিচের দিকে ঘুরাইতে সহায়তা করে। সুপিরিয়র অবলিক নিচের দিকে ঘুরাইতে সহায়তা করে, ঠিক আছে। তাহলে নিচের দিকে যদি আমি চোখ ঘুরাইতে চাই, তাহলে সুপিরিয়র অবলিকের হেল্প নেওয়া লাগবে। এই সুপিরিয়র অবলিককে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের 4 নাম্বার করোটিক স্নায়ু, ল্যাটারাল রেকটাস। আমি যদি চোখকে এই টেরা হয়ে যদি এই সাইডে তাকাইতে চাই, হ্যাঁ এই সাইডে, ধরো এই যে এই সাইডে তাকাইতে চাই বা এই সাইডে তাকাইতে চাই, তখন আমার কার হেল্প নেওয়া লাগবে, ল্যাটারাল রেকটাস। তাহলে এই ল্যাটারাল রেকটাস এটাকে সাপ্লাই দেয় হচ্ছে 6 নাম্বার স্নায়ু। আর 3 নাম্বার যেটা বাকি সব, বাকি সব পেশি, ঠিক আছে, বাকি সকল পেশি, ঠিক আছে, বাকি সকল পেশি, সকল চক্ষু পেশি, চক্ষু পেশি। চক্ষু পেশি কি কি আছে আমরা পরে চোখ পড়ার সময় পড়বো। তো এটাকে অনেকে নেমোনিক দিয়ে মনে রাখে এইভাবে, সো 4 LR 6 অল আর 3। তার মানে হচ্ছে সো মানে সুপিরিয়র অবলিক, এটাকে সাপ্লাই দেয় 4 নাম্বার স্নায়ু, ল্যাটারাল রেকটাস এটাকে সাপ্লাই দেয় 6 নাম্বার স্নায়ু, এবং বাকি সবাইকে সাপ্লাই দেয় 3 নাম্বার স্নায়ু। তাহলে একটু পড়ে দেখো, অকুলোমোটর পড়া শেষ, অ্যাবডুসেন্স পড়া শেষ, ট্রক্লিয়ার পড়া শেষ, ঠিক আছে। এখন কারো যদি এই ট্রক্লিয়ার স্নায়ু, কারো যদি এই ট্রক্লিয়ার স্নায়ুতে লেশন হয় বা ট্রক্লিয়ার স্নায়ু যদি নিয়ন্ত্রণ রাখতে না পারে, তার চোখটা দেখতে খুব ভয়ঙ্কর দেখায়। সুপিরিয়র অবলিক না থাকলে চোখ নিচের দিকে ডাউনওয়ার্ড থাকে, এটা ভয়ঙ্কর দেখায়, মানে নিচের দিকে ঘুরতে না পারে না, চোখ উল্টে যায় আর কি, উপর দিকে থাকে। ভয়ঙ্কর দেখানোর জন্য এটাকে বলা হয় প্যাথেটিক স্নায়ু। পরীক্ষায় আসে নিচের কোনটা, প্যাথেটিক স্নায়ু, উত্তর হলো ট্রক্লিয়ার স্নায়ু। এবার আসো ট্রাইজেমিনাল। তাহলে এদের কাজ কি, অক্ষিগোলকের সঞ্চালন, দেখছো। তাহলে 3 নাম্বার 4 নাম্বার এবং 6 নাম্বার এদের কাজ হলো অক্ষিগোলকের সঞ্চালন। এবারে আসো ট্রাইজেমিনাল, এরা শাখা ভাইয়া 3টা, এরা শাখা হলো 3টা, ঠিক আছে। এই 3টা শাখার জন্য আমরা এটাকে ট্রাইজেমিনাল বলছি। তাহলে ট্রাইজেমিনাল কথাটার মানে হলো কি, যার 3টা শাখা আছে। ট্রাইজেমিনাল মানে হলো কি, যার 3টা শাখা আছে। 3টা শাখার জন্য আমরা এটাকে বলতেছি যে এটা হলো আমাদের ট্রাইজেমিনাল স্নায়ু। 3টা শাখার নাম কি কি, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। 3টা শাখার নাম কি কি, ট্রাইজেমিনাল। এই যে 5 নম্বরের 3টা শাখা, 5 নম্বরের 3টা শাখা। 1 নম্বরে আছে হচ্ছে অপথ্যালমিক, অপথ্যালমিক, ঠিক আছে, অপথ্যালমিক। তারপরে আছে হচ্ছে ম্যাক্সিলারি, তারপরে আছে হচ্ছে ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার। তো এই 3টা শাখা আমাদের মুখমণ্ডলে বিভিন্ন কাজ করে থাকে। ধরো এই যে আমাদের এটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ দ্য আই, এর উপরের যে অংশটা এখান থেকে স্নায়ু উদ্দীপনা বহন করে নিয়ে আসবে অপথ্যালমিক, বুঝতে পারছো। আবার এটাকে বলি অ্যাঙ্গেল অফ মাউথ। তাহলে এই যে চোখ এবং চোখের কোণ, অ্যাঙ্গেল অফ আই আর অ্যাঙ্গেল অফ মাউথ, এর মাঝখানের যে জায়গাটা, এখানে হচ্ছে আমাদের স্নায়ু উদ্দীপনাটা বহন করবে ম্যাক্সিলারি অংশ। আর নিচের অংশে এই যে এটা ম্যান্ডিবুলের উপরে যেটা, এটা এই জায়গাতে ম্যান্ডিবুলার অংশ হচ্ছে স্নায়ু উদ্দীপনা পরিবহন করবে। সো এই জন্য 3টা নাম, 3টা ডিভিশন, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তবে এর
যে ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন, এটার আবার মোটর অংশ আছে, এই জন্য এটাকে আমরা মিশ্র স্নায়ু বলেছি। তাহলে এটার প্রধান কাজ কি বলছো তো, সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করা। সংশ্লিষ্ট অঙ্গ কি কি আছে, যে মুখমণ্ডলের বিভিন্ন অংশ থেকে, ঠিক আছে। এবং এটা আরেকটা কাজ করে, চর্বণে সহায়তা করে, চর্বণে সহায়তা করে, ঠিক আছে। এবার আসো ফেসিয়াল। ফেসিয়াল হচ্ছে নামে দেখেই বোঝা যাচ্ছে ফেস, তো ফেসিয়াল তো হচ্ছে মিশ্র স্নায়ু, তবে এটা এই তোমার চিক যেটাকে বলা হয় গাল কপাল এই জায়গাতে সাপ্লাই দেয় না, এটা মূলত সাপ্লাই দেয় হচ্ছে জিহ্বাতে। এটা মিশ্র কেন হয়েছে, জিহ্বাতে। এবং আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের যে মাসেলগুলা, এই যে ধরো আমরা হাসতেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে মুখে ধরো বিভিন্ন অঙ্গভঙ্গি করা, এই যে আমি ধরো এই যে কপালের এখানে ভাঁজ দিলাম, ঠিক আছে, এই যে এই পেশিগুলাকে নিয়ন্ত্রণ করে, তাহলে মুখমণ্ডলের পেশিগুলাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ফেসিয়াল স্নায়ু। এটা চর্বণেও সহায়তা করে, ঠিক আছে। চর্বণে কিন্তু ট্রাইজেমিনালও হেল্প করে, ফেসিয়ালও হেল্প করে। তো তোমাদের বইতে মনে হয় চর্বণে ট্রাইজেমিনালের জায়গায় চর্বণ লিখে নাই, তোমাদের বইতে মনে হয় কোনো কোনো বইতে লিখছে, বাট অ্যাকচুয়ালি করে। তোমরা অ্যাকচুয়ালি মনে রাখো যে অ্যাকচুয়ালি এটা চর্বণে হেল্প করে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা চর্বণে হেল্প করে, এটা চর্বণে হেল্প করে, বিশেষ করে ম্যান্ডিবুলার নিচের চোয়ালের এটা এখানে হেল্প করে, থাকুক। তাহলে ফেসিয়াল হচ্ছে কি করে, আমাদের মুখমণ্ডলের অঙ্গভঙ্গি এটা করার জন্য যতগুলা পেশি আছে সবগুলোর জন্য কাজ করে ফেসিয়াল। এবং আমাদের স্বাদ গ্রহণে হেল্প করে হচ্ছে ফেসিয়াল। দেখো আমাদের যে জিহ্বা আছে না, ধরো এটা হচ্ছে আমাদের একটা জিহ্বা, হ্যাঁ, এই জিহ্বাটাকে আমরা ধরো 2/3 আর 1/3 ভাগ করি। সামনের যে 2/3 এই অংশটুকুতে হচ্ছে আমাদের 7 নাম্বার করোটিক স্নায়ু মানে ফেসিয়াল স্বাদ গ্রহণ করে, আর পেছনের অংশ পেছনের 1/3 এখানে হচ্ছে 9 নাম্বার যে করোটিক স্নায়ু মানে গ্লসোফেরিঞ্জিয়াল এটা হেল্প করতেছে। তার মানে স্বাদ করোটিক স্নায়ুর উৎপত্তি এবং প্রকৃতি ব্যাখ্যা করতে হবে, তাইলে এটা 12 জোড়া করোটিক স্নায়ুর উৎপত্তি প্রকৃতি লিখলেই ফুল মার্কস, ঠিক আছে। করোটিক স্নায়ু, তারপরে হচ্ছে লিখছে উল্লেখিত অঙ্গগুলোর মধ্যে কতিপয় স্নায়ুর কার্যকারিতা ছাড়া সংবেদী অঙ্গগুলো উপযুক্ত প্রতিবেদন তৈরি করতে পারবে না। এর পেছনে কারণ হলো সংবেদন বহন করতে আমাদের সংবেদী স্নায়ু লাগবে। এখানে তোমরা ওই প্রতিবর্তী চক্র আকারে দিতে পারো আর কি কোশ্চেনের অ্যান্সারটা, যে আমাদের হচ্ছে এটা তোমাদের সিলেবাসে আসলে প্রতিবর্তী চক্র এভাবে নাই, বাট আমি একটু বলে দিচ্ছি যে আমরা যখন কোনো একটা সেন্সেশন বা কোনো একটা অনুভূতি আমাদের মস্তিষ্কে বহন করে, ওইটা অনুযায়ী পরবর্তীতে কোনো একটা কাজ হয়, এই যে চক্রটা এটাকে বলি আমরা প্রতিবর্তী চক্র, ঠিক আছে। তাহলে আমাদের দেহের সকল অনুভূতি নিয়ে যাওয়া উচিত কোথায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এই কাজটা করে থাকে এই আমাদের সংবেদী স্নায়ুগুলা, এগুলা একটু ডিটেলসে লিখবা আর কি, তাহলে এই ফুল মার্কস। মেনিনজেস কি, সিনেপস কি, করোটিক স্নায়ু কি সব পড়ে ফেলছি। ট্রাইজেমিনালকে কেন মিশ্র স্নায়ু বলা হয়েছে, কারণ এটা একই সাথে আমাদের কি করতেছে, মুখমণ্ডলের বিভিন্ন অংশ থেকে স্নায়ু উদ্দীপনা পরিবহন করতেছে, যেটাকে বলতেছি সেন্সরি বা সংবেদী স্নায়ুর মতো কাজ করতেছে। আবার এটা আমাদের চর্বণের জন্য বিভিন্ন পেশিকে হেল্প করতেছে বা পেশি সঞ্চালনে হেল্প করতেছে, চর্বণের পেশি সঞ্চালনে হেল্প করতেছে। সো আমরা এটাকে বলবো হচ্ছে যে একটা মিশ্র স্নায়ু। করোটিক স্নায়ু বলতে কি বোঝায়, নিউরোট্রান্সমিটার বলতে কি বোঝায়, মেনিনজাইটিস কেন হয়, এটা মানে কি, এটা আলাদা প্রশ্ন। আমাদের মস্তিষ্কের যে আবরণী আছে বা সুষুম্নাকাণ্ডের আবরণী, এটাকে বলি আমরা মেনিনজেস। এখানে যদি কোনো প্রদাহ হয় তখন আমরা ওইটাকে বলি মেনিনজাইটিস। এন্ড এই প্রদাহ কি কারণে হইতে পারে, এই প্রদাহ হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে, ঠিক আছে, ব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে, এমনকি টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়া দিয়ে হয়, ঠিক আছে, সেটা দিয়েও হইতে পারে। এটা ভাইরাস দিয়েও হইতে পারে, বিভিন্ন ভাইরাস দিয়েও হইতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হইতে পারে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, গয়ের অ্যান্সার ওটা চার্ট করে দিতে হবে। তো ক্লাস তো শেষ, অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, বইয়ে অডিটরি দেওয়া নাই, অডিটরি না দেওয়া থাকলে অসুবিধা নাই তো, অডিটরি দেওয়া না থাকলে আমরা ওইটাকে কি বলতে পারি, অডিটরি স্নায়ুর আরেকটা নাম কি, ভেস্টিবুলো কক্লিয়ার দেওয়া আছে নিশ্চয়ই। তানজিম তুমি যেই বইই পড়ো না কেন ভেস্টিবুলো কক্লিয়ার নামে অবশ্যই দেওয়া থাকবে। সাউদা জিজ্ঞাসা করছে আপনি কি নিউরোলজিস্ট, আমি নিউরোলজিস্ট না, আমি জেনারেল সার্জারি স্পেশালিস্ট, তো কাটাকাটি করতে পছন্দ করি। ভেস্টিবুলো কক্লিয়ার আর অডিটরি আসলে একই কথা। তো কারো যদি কোনো কনফিউশন থাকে বলো, নাইলে ক্লাসটা শেষ করব। সামনে 8:30 আবার আরেকটা ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অক্সিপিটাল নিউরোগ্লিয়া কি, অক্সিপিটাল অঞ্চলে বা অক্সিপিটাল অঞ্চলে আমাদের কোষগহ মানে কোষদেহের যেই স্ট্রাকচার গুলো থাকে ওগুলাকে বলি আমরা অক্সিপিটাল নিউরোগ্লিয়া। এটা তো গ্যাংলিয়ন, অক্সিপিটাল নিউরোগ্লিয়া, অক্সিপিটাল নিউরোগ্লিয়া বলতে আসলে সরি আমি অক্সিপিটাল গ্যাংলিয়নের অ্যান্সার দিছি।
অক্সিপিটাল নিউরোগ্লিয়া বলতে এরকম কোনো টার্ম আসলে নাই। নিউরোগ্লিয়া মানে হচ্ছে যেটা হলো আমাদের মস্তিষ্কের যোজক টিস্যু, ঠিক আছে? এটা উচ্চতর গণিত ছাড়া মেডিকেলে চান্স পাওয়া যায়, নো প্রবলেম। আচ্ছা, অনন্য জিজ্ঞাসা করে বলছে যে এনডিসির কোর্সে আমাদের হচ্ছে রামের কথা বলছিলেন, হ্যাঁ ওইখানেও মনে হয় তোমাদেরকে আমি পড়াইছিলাম আর কি। ঠিক আছে, আমাদের একটা উদ্দেশ্য থাকে কঠিন পড়াকে সহজ করা। আমি চেষ্টা করছি তোমাদেরকে কঠিন পড়াগুলোকে সহজ করে দেওয়ার জন্য। আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে বাসায় গিয়ে, বাসায় তো আছো, বইয়ের অংশগুলো একটু পড়ে ফেলবা, ক্লাসটাকে একটু রিভিউ করবা। সামনের ক্লাসে আবার আশা করি দেখা হবে। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি।